সময়টা রোদঝলমলে দুপুরবেলা। বেশ কয়েকজন আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়েছে। মেহমানদের প্রাণবন্ত আলাপ আর বাচ্চাদের কোলাহলে ড্রয়িং রুমের দিকটা সরগরম। প্রত্যাশা গোসল সেরে পরিপাটি হয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতে যেতে দূর থেকেই চোখে পড়ল টেবিলে শরবতের গ্লাস, বেশ কয়েকটা অচেনা মুখ। নীলা হাসিমুখে কুশলাদি বিনিময় করছে। প্রত্যাশা খানিক দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। আচমকাই শর্মিলা ডাক দিলেন। প্রত্যাশা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, পরিচয় করিয়ে দিই। প্রত্যাশা হালকা হাসি ঠোঁটে এনে এগিয়ে যাচ্ছিল। এমন সময় সামনে এসে দাঁড়ালেন নিহারিকা। চোখে একরাশ কঠিন দৃঢ়তা। দারাজ স্বরে বললেন, দাঁড়াও। প্রত্যাশা থেমে, কিছুটা বিভ্রান্ত হয়ে নিহারিকার দিকে তাকালো। বুঝে ওঠার আগেই নিহারিকা ওর কবজি চেপে ধরলেন। গলায় আদেশমাখা কর্কশতা নিয়ে বললেন, আমার সঙ্গে চলো। প্রত্যাশা হঠাৎ নিহারিকার এরূপ আচরণ ঠাহর করতে পারল না। নিহারিকা শক্ত হাতে টেনে নিয়ে গেলেন নিজের রুমে। পরিস্থিতিটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে প্রত্যাশা চুপচাপ হেঁটে গেল। শর্মিলা কপালে ভাঁজ ফেলে ভাবলেন, আপার আবার কি হলো? হুটহাট আপার যে কি হয় না বুঝতে পারি না। মেয়েটা কোনো ভুলটুল করেনি তো? এসব ভেবে বেশ চিন্তায় পড়ে যান শর্মিলা। নীলা একটু মনেমনে খুশিই হলো, প্রত্যাশা বোধ হয় কিছু একটা আকাম করেছে। তাই মা এখন ওকে কবে। প্রত্যাশার আপাদমস্তক পরখ করলেন নিহারিকা। পরনে হাঁটু অবধি টপস, লেডিস জিন্স। কিছু চুল পেঁচিয়ে প্রজাপতি ব্যান্ড দিয়ে একপাশে আটকানো। একদম বাচ্চা বাচ্চা লাগছে। এইটা কি পরেছ তুমি? এত বড় মেয়ে হয়ে কি সব বাচ্চাদের ফ্রক পরেছ? তার উপর বাড়িতে মেহমান এসেছে। বড় আন্টি, এইটা তো টপস, ফ্রক নয়। নিহারিকা আলমারি খুলে খুঁজে খুঁজে শাড়ি, প্রয়োজনীয় জিনিস আর গহনা বক্স বের করে বিছানায় নামালেন। বাড়িতে অনেক লোকজন আছে। উনারা এই বাড়ির ছোট বউকে দেখতে চাইছেন, তাই বউয়ের মতো হয়ে যাও। এখন জলদি এই শাড়ি আর গহনাগুলো পরে তৈরি হয়ে নাও। নিহারিকা এই বলে চলে যেতে নিচ্ছিল। প্রত্যাশা মুখটা কাচুমাচু করে বলে উঠল, আমি তো শাড়ি ঠিকঠাক পরতে পারি না। কয়েক মুহূর্ত নিরুত্তর থেকে ইশারায় দেখিয়ে বললেন, ওগুলো পরে আসো, আমি পরিয়ে দিচ্ছি। প্রত্যাশা হাসিমুখে প্রয়োজনীয় জিনিস হাতে নেয়। নিহারিকা ফের বললেন, লম্বায় তো আমার সমানই। পেটিকোটের সাইজ ঠিকই হবে আশা করি। আর ব্লাউজটা তোমার গায়ে একটু ঢিলা হতে পারে। যদিও এটা অনেক আগের ব্লাউজ ছিল, গায়ে লাগেনি বিধায় পরা হয়নি। তবুও রেখে দিয়েছিলাম। ডট ডট নিহারিকা সিল্কের লাল রঙের শাড়িটা হাতে তুলে নিলেন। প্রত্যাশা চঞ্চল কণ্ঠে বলল, শাড়িটাও বুঝি আগে পরেননি? নতুন ভাঁজ খুলছেন দেখছি। নিহারিকা প্রত্যুত্তর না দিয়ে ভাঁজ খুলে কোমরের চারপাশে জোড়াতে শুরু করলেন। এক কোণা যখন কোমরে গুজতে নিলেন, প্রত্যাশা হঠাৎ নড়াচড়া করে খিলখিলিয়ে হেসে উঠল। নিহারিকা কপালে ভাঁজ ফেলে প্রত্যাশার দিকে চাইল। চোখের ভাষায় বোঝালেন, কি সমস্যা? প্রত্যাশা নড়াচড়া করতে করতে বলল, উফ, বড় আন্টি সুরসুরি লাগছে তো। নিহারিকা তপ্ত নিঃশ্বাস ফেলল। একে নিয়ে চলা মুশকিল। বা নরের মতো নড়তে থাকল প্রত্যাশা। নিহারিকা বিরক্তি নিয়েই কোনো রকমে গুজে দিলেন। পরপর কুচি দিতে দিতে গম্ভীর স্বরে বললেন, তোমার মা কিছুই শেখায়নি বুঝি? শাড়ি পরা, তারপর কাকে কি সম্বোধন করতে হয়, এসব শেখায়নি? প্রত্যাশা দাঁত কেলিয়ে বলল, শিখিয়েছে তো। তবে আম্মু বলেছে, সব আগেভাগে শিখে ফেললে শাশুড়ি শিখাবে কি? তখন তো তারা ভাববে, বউ আবার আমাদের চেয়ে বেশি জানে। তাই কিছুটা খালি রেখেছে, আপনার স্পেশাল ক্লাসের জন্য। আঁচলটা গুছিয়ে কাঁধে পিন আপ করতে করতে নিহারিকা বললেন, শোনো, এই বড় আন্টি বলে ডাকা বন্ধ করো। নীলাশা যেভাবে সম্বোধন করে এরপর থেকে তুমিও সেভাবে। ঠিক আছে বড় আ। এতটুকু বলেই জিভে মুড় দেয় প্রত্যাশা। শুধরে নিয়ে বলল, অপস্বর সরি মা। নিহারিকা নিজ হাতে গহনা আর বালা জোড়া পরিয়ে দিলেন প্রত্যাশার হাতে। প্রত্যাশা কিছুটা সংকোচে বলল, এত কিছুর দরকার ছিল না। না মানে গহনা তো হয় খুব শখের। এগুলো নিশ্চয় আপনার খুব শখের। যদি না বুঝে কোনোটা হারিয়ে ফেলি। তাই এগুলো আজ থেকে তোমার। অনেক আগেই গড়ে রেখেছিলাম, আমার নির্বের বউয়ের জন্য। নীলাশারটা ওর বিয়ের দিনই দিয়েছিলাম। তোমাদের বিয়ে তো হঠাৎ করে হয়ে গেল। তাই দেওয়া হয়ে ওঠেনি। এটুকু থেমে, হারিয়ে ফেলা এটা ভালো কথা নয় মা। সবকিছু যত্ন সহকারে আগলে রাখতে হয়। আগলে রাখাটাই ক্রেডিট, হারিয়ে ফেলা নয়। ঠিক গহনার মতো বর, সংসারকেও আগলে রাখতে হয়। আন্ডারস্কোর। ড্রয়িং রুমে অপরিচিত মানুষের ভিড়ে প্রত্যাশার ভালো লাগছিল না। লাঞ্চ করে অল্প সময় কাটিয়েই রুমে চলে আসে। লাঞ্চ করতে বসে তো একজন জিজ্ঞেস করে বসলেন, নীরব কখন আসবে? প্রত্যাশা সরল মনে জানি না বলে। এটা নিয়ে অন্যজন তো আবার ঠেস দিতে বাদ দিলেন না, ও মা, সে কি কথা? বর কখন আসবে জানো না? আবার বর ছাড়াই আগেভাগে লাঞ্চ করতে বসেছ। মহিলার ভাগ্য ভালো। প্রত্যাশা মুখ খোলার আগেই নিহারিকা বেগম বলেন, আমি ওকে বসতে বলেছি। নীরব ডিউটাতে ব্যস্ত থাকে, তাই অযথা বারবার ফোন দেওয়া ওর পছন্দ নয়।
নীরব ব্রেকফাস্ট করে অফিসে যাওয়ার পর প্রত্যাশা সারা ঘরে চিরুনি তল্লাশি চালিয়েছে, কিন্তু কোনো আলামত পাওয়া যায়নি। প্রত্যাশা ভেবে নেয়, ওমন রসকসীন পুলিশের প্রেমিকা আছে, এটা ভাবা বিলাসিতা বই কিছু নয়। ব্যাটার কপালে তো বউই টিকত না। আমি ছাড়া অন্য কেউ হলে এই এক সপ্তাহ হতো না। ভাবনার মাঝে পড়ি দরজার দারগোড়ায় দাঁড়িয়ে লন্ড্রি থেকে দেওয়া নির্বের শার্ট প্যান্ট প্রত্যাশার হাতে দিয়ে বলে, খালাম্মা সব তুইলা রাখতে কয়েছে। প্রত্যাশা কাবার্ড খুলে তুলে রাখল। হঠাৎ সাদা শার্টের দিকে তাকাতেই মাথায় দুষ্টুমি চাপল। সাদা শার্টটা গায়ে জোড়াল, শার্টের বোতামগুলো খোলা, ওর শরীরের সঙ্গে আলগা হয়ে উঠছে ফ্যানের হাওয়ায়। এদিক ওদিক বাঁকা হয়ে নিজেকে আয়নায় দেখে নেয় প্রত্যাশা। দুষ্টু হেসে লাল রক্ত জবার ন্যায় রঙিন করা ঠোঁটজোড়ার ছাপ ফেলে শার্টের কলারে। সেদিন এই সাদা শার্টটা পরেই বুঝি শ্বশুরবাড়ি গিয়েছিল জনাব। প্রত্যাশা ভাবে, লোকটা গম্ভীর, রসকসীন হলেও দেখতে হেব্বি আছে। হ্যান্ডসামের বউ হতে পারা চারটিখানি কথা নয়। ফ্রেন্ডদের সামনে বেশ ভাব নিয়ে বরকে প্রেজেন্ট করা যাবে, এসব ভেবে ওর ভালোই লাগলো। ঠোঁটের কোণে হাসি নিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে নির্বের সানগ্লাস হাতে নেয় প্রত্যাশা। আয়নার দিকে চেয়ে চোখ টিপে চশমাটা চোখে দিয়ে সুর করে গাইল, হ্যাঁও হ্যান্ডসাম সোনা সাবসে, মেরে দিল কো গ্যা লেকার। গাইতে গাইতে প্রতিটি পায়ে যেন ছন্দ জড়িয়ে যায়। ধীরে সুস্থে ঘূর্ণি দেয় মাথায়, পরপর দুই হাত এক করে গালের এপাশে আবার ওপাশে ধরে গায়, মেরি নিন্দু চূড়া নে উশোনে, ওর খাপ গ্যা দেকার। চোখে মুখে ছেলেমানুষি দুষ্টুমি নিয়ে আবিয়ে নয়না বলে আর বলো হি লাগাতার। শরীর বাকিয়ে একপাশে হেলে পড়ে কউই চাহে কিটনা রোকে কারুঙ্গি প্যারারার। কোমর দুলিয়ে দুপাশে হাত নাড়িয়ে, মেরে সায়া সুপারস্টার, মেরে সায়া সুপারস্টার মাই ফ্যান হুই উনকি ও মেরে সায়া সুপারস্টার। মাই ফ্যান হুই উনকি মে রে। এক হাত কোমরে অন্য হাত গালে রেখে ঘুরতে গিয়ে গলার স্বর আটকে যায়, চোখ দুটো বড় বড় হয়ে যায়। দরজার ফাঁকে নীরব দাঁড়িয়ে, প্রত্যাশার মুখে ঝট করে লজ্জার ছায়া ছড়িয়ে পড়ে। চশমাটা খুলে হাতের মুঠোয় চেপে ধরে, শার্টটা বুকের কাছে জড়িয়ে ধরে দুপা পেছনে সরে যায়। ত্রস্ত চোখ নামিয়ে নেয়, ফোনে কিছু একটা করে নীরব নির্লিপ্ততা ভঙ্গিতে ভেতরে এগিয়ে আসে। প্রত্যাশা মুখ বনে ঠাই দাঁড়িয়ে বিছানায় বসে, পায়ের উপর অপর পা তুলে নীরব মোজা খুলতে খুলতে প্রত্যাশার দিকে তাকালো। বলল, ডান্স স্টেপস সুন্দর হচ্ছিল, থামলে কেন? সুপারস্টার এর সাথে কো স্টার হিসেবে তোমাকে মানাবে কিনা, এই জন্য হলেও পুরোটা দেখা দরকার ছিল। প্রত্যাশা তড়িৎ মাথা তুলে চাইল, বলল, শুনুন, এটা জাস্ট গান। আপনি আবার ভেবে বসবেন না আপনাকে ভেবে গেয়েছি। আর না তো গানের লাইনগুলো আপনাকে উদ্দেশ্য করে বলা। নীরব হালকা হাসে, চোখে একটু কৌতুকের ঝিলিক। বলল, আরে না না, আমি তো এমন কিছু ভাবিনি। তবে গানের লাইনগুলো তুমি এত মন দিয়ে গাচ্ছিলে যে মনে হচ্ছিল কাউকে ভেবেই। এখন তুমি যদি এক্সট্রা সিরিয়াস হয়ে আমাকে ডিসক্লেইমার দাও, তাহলে তো আমার সন্দেহ জাগে, সত্যিই কি আমি ছিলাম না তোমার সায়া সুপারস্টারে? নির্বের থেকে খানিকটা দূরত্বে বিছানায় বসল প্রত্যাশা। দুই হাত বিছানায় ঠেস দিয়ে মাথা দুদিকে নাড়িয়ে বলল, উহু, ছিলেন না, ওই বললাম জাস্ট গান। লাল শাড়ির উপর সাদা শার্ট। নীরব চেয়ে চেয়ে দেখছে, প্রত্যাশার দিকে তাকিয়েই বিজ্ঞের মতন মুখাবয়ব করে বলল, ওহ প্রত্যাশা হেসে বলল। নীরব নিটোল চাহনিতে প্রত্যাশার হাসিটা দেখল, পরপর ফ্রেশ হতে যাবে বলে উঠে দাঁড়ালো। কিছু ভেবে পিছনে তাকালো, প্রত্যাশা শার্ট খুলতে ব্যস্ত। নির্বের ঠান্ডা স্বরে প্রত্যাশার হাত থেমে গেল। প্রত্যাশা চোখ তুলে চাইল, এই প্রথম নির্বের মুখ থেকে নিজের নামটা শুনল। আগে শুনেছে বলে মনে করতে পারল না। ডাকটা শান্ত, অথচ কেমন গাঢ় স্বরে ছিল। প্রত্যাশা অপ্রস্তুত কণ্ঠে বলল, ঠোঁটের পাশে স্মিত হাসি ছড়িয়ে নীরব বলল, হাসলে তোমাকে সুন্দর লাগে। বাদ্যযন্ত্রের সুরের মতোই বাক্যটি রিনিঝিনি করে বাজতে থাকলো প্রত্যাশার কানে। নীরব দ্বিতীয় কথা না বলে ফ্রেশ হতে যায়। হাসলে ওকে সুন্দর লাগে, এটা আব্বু আম্মু ছাড়া কেউ বলেছে বলে মনে হয় না। যদিও তাদের বলা কথাগুলো বরাবরই সান্ত্বনার মতো লাগত, কারণ বেশিরভাগ মানুষই বলে হাসলে ডান পাশের গজ দাঁতটা স্পষ্ট দেখা যায়। আর এই গজ দাঁত নাকি সৌন্দর্যের অপূর্ণতা। এই তো কিছুক্ষণ আগেই এক অতিথি হইচই করে বলে উঠেছিলেন, আরে নতুন বউয়ের তো দেখি গজ দাঁত। বলবার ভঙ্গিটা এমন ছিল যেন এটা কোনো বড় দোষ। অবচেতনেই মনটা ভার হয়ে এসেছিল প্রত্যাশার। তবে এই মুহূর্তটা আলাদা। চিরচেনা সেই অনাকাঙ্ক্ষিত অপূর্ণতার জায়গায় এবার এক অপ্রত্যাশিত প্রশংসা যেন নিঃশব্দে এসে বসে গেল। নির্বের ছোট্ট মন্তব্যে প্রত্যাশার মনটা ভরে উঠল অদ্ভুত এক ভালোলাগার আবেশে। রাত্রি 11টা বাজতে চলেছে। প্রত্যাশা বিছানায় আধশোয়া, হালকা পেট ব্যথায় চোখে ঘুম নেই। নীরব আর নিভান কিছুক্ষণ আগেই এয়ারপোর্ট থেকে বাবাকে পৌঁছে দিয়ে ফিরেছে। চোখ বুজে ছিল প্রত্যাশা হঠাৎ শব্দ পেয়ে চোখ মেলে নীরবকে দেখে উঠে বসল। কয়েকটা প্যাকেট বিছানার ধারে নামিয়ে রাখল নীরব। বলল, মেয়েদের পছন্দ সম্পর্কে আমার কোনো স্পষ্ট ধারণা নেই।
জানি না এগুলো তোমার পছন্দ হবে কিনা, তবুও আজকের মতো নিজের রুচিটাই তোমার উপর আরোপ করলাম। পরে না হয় পছন্দ মতো করে নিও। প্রত্যাশা অবাক হলো। প্রত্যাশাকে আরেক দফা অবাক করে নীরব ছোট্ট হলুদ খামটা পকেট থেকে বের করে বলল, এটা রাখো, তোমার পছন্দ মতো শপিং করে নিও। প্রত্যাশা ভ্রু গুটিয়ে প্রশ্ন করল, এটা বুঝি বউয়ের ভরণ পোষণের দায়িত্ব থেকে দিচ্ছেন? নীরব একটু হাসল, পরপর আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, বর হিসেবে তোমার সবটুকু চাওয়া পূরণ করাটাই তো আমার ন্যূনতম দায়িত্ব। উমম, এটাকে ভরণ পোষণ বললে আমার তেমন আপত্তি নেই। তবে আমি বলবো, এক ধরনের অভ্যাস করতে চাইছি। এখন থেকেই অভ্যস্ত হতে চাইছি। তোমার দেখভাল করার অভ্যাসে নিজেকে অভ্যস্ত করতে চাইছি। আশা করি তুমি সুযোগটা দিবে। প্রত্যাশা ভাবল, এএসপি সাহেব খুব ধুরন্ধর। ঠিক এমনভাবে বলল, যাতে আমি না করতে না পারি। ডট 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 নীরব ফ্রেশ হয়ে সোফায় বসে কফি খাচ্ছে আর ফোন স্ক্রোল করছে। এমন সময় প্রত্যাশার ফোনটা বেজে উঠল। জেনারেল মোডে ছিল। ঘরের নীরবতা চিরে রিংটোনে সেট করা, মেন টু সাহারদি থান্ডি সাবনাম হা গুলশন কা এটার চোরাও গানটা বাজতে লাগলো। রিংটোনে এমন গান শুনে নির্বের গলায় কফি আটকে আসার জোগাড়। কোনো রকমে খুক কেসে গলাটা ঠিক করল নির্ব। প্রত্যাশা ফোন হাতে নিয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে রিসিভ করল। হ্যালো বলতেই ওপাশ থেকে হ্যাপি প্রশ্ন করল, এই প্রত্যাশা কই তুই? কলেজ আসলি না, বিকেলে প্রাইভেটেও তো আসলি না, গ্রুপেও দেখছি না, হঠাৎ কোথায় গায়েব হয়ে গেলি রে? শ্বশুর বাড়িতে। হ্যাপি বিস্ময় চেঁচিয়ে উঠল, শ্বশুর বাড়ি? ও আট, আপুর শ্বশুর বাড়ি। ওহ, তাই বল, এমনভাবে বললি, আমি তো ভেবেছিলাম। আচ্ছা যাকগে, শোন কেমিস্ট্রি স্যার তো খাতা দিয়েছে। সেদিন পরীক্ষা নিল না, কি হয়েছে জানিস? স্যার তো আমাদের উপর খুব চটেছে। সে কি হম্বিতম্বি করলেন, বলেছেন, তোদের 5 জনের খাতায় সেইম উত্তর। প্রত্যাশা এক হাতে পেট চেপে তেতে উঠল। সেইম উত্তর হবে না তো আলাদা উত্তর হবে। আরে বলতে পারলি না, স্যার আপনি কি আমাদের 5 জনের আলাদা আলাদা প্রশ্ন দিয়েছেন? যে উত্তর আলাদা হবে আশা করছেন? আরে ধুর, বুঝলি না তুই, স্যার বলেছেন, তোরা 5 জন একেবারে কপি পেস্ট করে খাতায় তুলেছিস। ভুলগুলোও সেইম, তোরা 5 জন একে অপরকে টুকলি করে লিখেছিস। তাই তোদের এবার নম্বর দেইনি। ফেইল তোরা, খাতা তোদের বাবা মার কাছে যাবে। ও, অপ্রস্তুত গলায় বলে প্রত্যাশা। হ্যাপি ভুলগুলো বলছিল। এক সময় হাসতে হাসতে বলল, শোন দোস্ত, স্যার তো পুরা আগুন। বললেন, তোরা মৌল চিনতে পারিস না। ভুলভাল মৌল মিশিয়ে এমন বিক্রিয়া লিখছিস। খাতায় দেখে মনে হচ্ছে পরীক্ষাগারে করলে তো তখনই ব্লাস্ট হতো। আরও কিছু কথা শেষ করে প্রত্যাশা ফোনটা বিছানায় নামিয়ে রাখে। পেটের ব্যথাটা ক্রমশ অসহনীয় রূপ নিচ্ছে। বিছানায় বসে 2 হাতে কোমর চেপে ধরে। মাথাটা নিচু করে একরাশ যন্ত্রণায় মৃদুস্বরে বলে ওঠে প্রত্যাশা। উফফো, নীরব কফির মগ রেখে এদিকেই আসছিল। প্রত্যাশার কষ্টময় মুখ দেখে ওর কপালে চিন্তার ভাঁজ পড়ে। কাছে এসে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে, প্রত্যাশা, কোনো সমস্যা? প্রত্যাশা কিছু বলতে পারে না, শুধু মাথা নেড়ে না বোঝায়। নিজেকে সামলানোর চেষ্টা করেও ব্যথায় কপাল কুঁচকে যাচ্ছে ওর। নীরব পাশে বসে ওর 2 বাহু আলতো করে ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। কপালে ঘাম জমে উঠেছে প্রত্যাশার, মুখমণ্ডলে ক্লান্তির ছাপ স্পষ্ট। নির্বের মন দুশ্চিন্তায় ভরে উঠল। কি হয়েছে বলো, ডক্ট? বাক্যটা শেষ করার আগেই প্রত্যাশা অস্পষ্ট স্বরে বলে, তেমন কিছু নয়, তবে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, কিছু একটা হয়েছে। কিন্তু প্রত্যাশা কিছুতেই খুলে বলছে না। নীরব একটু ভেবে নিয়ে নিচু স্বরে সাবধানে জিজ্ঞেস করে, মেয়েলি সমস্যা? প্রত্যাশার মুখ লজ্জায় রং হারায়। কিছু বলতে পারে না, চোখ বন্ধ করে মাথা নিচু করে হালকা করে সম্মতি জানায়। মাত্র কয়েকদিন হলো বিয়ে হয়েছে, সম্পর্কটাও এখনো সাবলীল হয়ে ওঠেনি। এমন ব্যক্তিগত বিষয়ে লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। নীরব আর কোনো প্রশ্ন করে না। এক মুহূর্ত দেরি না করে ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ডট ডট ওয়াশরুম থেকে বেরিয়ে প্রত্যাশা চোখে মুখে পানি দিয়ে একটু স্বস্তি পাওয়ার চেষ্টা করে। তন্মধ্যে নীরব হন্তদন্ত পায়ে রুমে ঢোকে। হাতে একটা ফার্মেসির প্যাকেট। নিঃশব্দে সেটা প্রত্যাশার দিকে বাড়িয়ে দেয়। তারপর আরও একটা ছোট প্যাকেট হাতে দিয়ে নরম গলায় বলে, এখানে পেইন কিলার আছে, এক্ষুনি খেয়ে নাও। ডোন্ট ওরি, দ্য পেইন উইল ইজ শুন। প্রত্যাশা কিছু বলতে পারে না। লজ্জা, কৃতজ্ঞতা আর অস্বস্তির এক অদ্ভুত মিশেলে ও শুধু প্যাকেটটা হাতে নিয়ে মাথা ঝুঁকিয়ে রাখল। নীরব ওর অবস্থাটা বুঝে, যেন কিছুই না ঘটেছে এমন ভঙ্গিতে ব্যালকনিতে চলে যায়, যাতে ওর লজ্জাটা আর না বাড়ে। নির্বের পিঠের দিকে প্রত্যাশা তাকিয়ে রইল। প্রত্যাশার বুকটা একটু হালকা লাগল। এতটা কেয়ার, এতটা বুঝে চলা দেখে প্রত্যাশার মনের ভিতর এক ফোঁটা কৃতজ্ঞতা জমে উঠল। সাথে ভালোও লাগলো বটে। প্রত্যাশা বিছানায় শুয়ে চোখ বুজে ঘুমের অভিনয় করে আছে। নীরব নিঃশব্দে এসে বিছানার পাশে দাঁড়ালো।
ফ্যানের বাতাসে কয়েকটা চুল প্রত্যাশার মুখের উপর উড়াউড়ি করছে। নীরব ঝুঁকে এক হাত দিয়ে চুলগুলো সরাতে নেয়। এমন সময় প্রত্যাশা ঝট করে চোখ মেলে তাকায়। নীরব অপ্রস্তুত ভঙ্গিতে হাত থামিয়ে নেয়। তার মানে ঘুমায়নি ও। নীরব মুখাবয়ব স্বাভাবিক করে সাফাই দিতে জোরতা নিয়ে বলল, ভাবলাম চুলগুলো তোমায় ডিস্টার্ব করছে, তাই সরিয়ে দিতে। প্রত্যাশা মনেমনে হাসল। হঠাৎ প্রশ্ন করল কৌতূহল নিয়ে, আচ্ছা আব্বু তো সকাল হলেই আমাকে নিয়ে যাবে। চলে যাওয়ার পর এএসপি সাহেব কি বউকে মিস্টিস করবে? নীরব উত্তর না দিয়ে প্রসঙ্গ ঘুরিয়ে নেয়। শুধালো, হাউ আর ইউ ফিলিং নাও? বেটার, থ্যাঙ্কস, আন্ডারস্কোর। পরের দিন বিকেল বেলা প্রীতিদের ড্রয়িং রুমে নীরব বসে হাঁটুতে কনুই রেখে দুই হাত মুখের কাছে ধরে গভীর ভাবনায় মশগুল। তার ভাইয়ের এত পরিবর্তন কি এমনি এমনি হয়েছে, নাকি সে যেটা ধারণা করে সেটাই সঠিক? প্রশ্নের উত্তর অজানা, আজও সবটা ধোঁয়াশা। পরিবারের কেউই নিবিড়ের বিয়ের পর যোগাযোগ রাখেনি ওর সাথে। যমজ ছিল ওরা দুই ভাই, একসাথে সবসময় থাকা, একই স্কুলসহ একই ভার্সিটিতে পড়েছে। তবে সাবজেক্ট ভিন্ন ছিল, হলে একসাথে থেকেছে। প্রীতি ওদের ব্যাচমেট। নিবিড় প্রেমে জোরাল, গ্রাজুয়েশন কমপ্লিট করার আগেই বিয়ে নিয়ে এক মহা ঝামেলা হলো। তারপর আরও ঝামেলা মিলে পরিবারের সবার সাথে নিবিড়ের যোগাযোগ না হলেও নির্বের সাথে মাঝে মাঝে হতো। কিন্তু 1.5 বছর ট্রেনিংয়ের ব্যস্ততার জন্য দুই ভাইয়ের আর যোগাযোগ হয়নি। ট্রেনিং শেষে চাকরিতে জয়েন করতে এসে খবর এলো, নিবিড় গভীরভাবে গেয়া শক্ত হয়ে পড়েছে। আচরণ পুরো বদলে গেছে, রাগ হলে ভাঙচুর করা স্বভাবে পরিণত হয়েছে। মেয়ে ইচ্ছে ছিল নিবিড়ের প্রাণ। প্রীতি বিদেশি প্রজেক্টে চাকরি করত। মেয়েকে সময় দিতই না বলা চলে। ছোট থেকেই নিবিড়ই ইচ্ছেকে বেশি দেখভাল করত, খেলা করত, আদর করত, খুব বেশিই মিশত। ইচ্ছেও বাবার নেওটা ছিল। ড্রাগের প্রতিক্রিয়ায় খুব তাড়াতাড়ি নিবিড় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে বসে। নীরব ট্রেনিং শেষে এসে এসব শুনে হতভম্ব। কিছু সন্দেহ তীব্র হয়। তারপর নিজে নিবিড়ের জন্য চিকিৎসার ব্যবস্থা করে। এদিকে বাবার অনুপস্থিতিতে ছোট্ট ইচ্ছের মানসিক বিকাশে বিঘ্ন ঘটে। কারো সাথে কথা বলতো না, হাসতো না। ছোট্ট চঞ্চল ইচ্ছের চঞ্চলতা হারিয়ে যায়। নীরব যখন ইচ্ছেকে দেখতে আসলো, ইচ্ছে তখন নীরবকেই বাবা ভেবেছিল। নীরব ভুল ভাঙিয়ে দেয়, তবুও অবুঝ ইচ্ছে পাপাই ভাবত। এদিকে মেয়ের মানসিক বিকাশে বিঘ্ন ঘটায় প্রীতি সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেয়। সাথে নীরবও ছিল। ডক্টর বলেন, ইচ্ছে বাবার অনুপস্থিতিতে হৃদরোগে ভুগছে। এরকম চলতে থাকলে ওর সমস্যা বাড়বে। ইচ্ছে যেহেতু আপনাকে বাবা ভাবছে, আর আপনার সংস্পর্শে থাকলে কথা বলে, হাসে, অনুভূতি প্রকাশ করে, তাই বাচ্চাটিকে আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক হাসিখুশি রাখতে কিছুদিন ওর সাথে অভিনয় করবেন। এটাও একটা থেরাপি। ধীরে ধীরে ইচ্ছে বড় হবে। যখন স্বাভাবিক হবে, তখন ডক্টর আরও কিছু পরামর্শ দেন। নির্বিড় ভাবনার ছেদ ঘটে ইচ্ছের ডাকে। পাপা ইচ্ছের জন্য আনা চকলেট বক্স দেয় হাতে। প্রীতি উপর থেকে নেমে আসে মেয়ের পিছু পিছু। সিঙ্গেল সোফায় বসল। ইচ্ছে নির্বের কোলের উপর বসে চকলেট খাচ্ছে। টেবিলের উপর একটা খাম। নীরব সেদিকে তাকিয়ে বলল, ইচ্ছেকে স্কুলে ভর্তির ফর্ম এনেছি। ফর্মটা ফিল আপ করে রাখবে, আমি ফ্রি টাইমে এসে নিয়ে জমা দিব। প্রীতি কিছু না বলে কোন স্কুল সেসব দেখার জন্য খামটা হাতে নেয়। টেবিল থেকে খামটা তুলতে গিয়ে হঠাৎ একপাশে থাকা অপর একটা প্যাকেট পড়ে যায় ফ্লোরে। পড়ার সাথে সাথে একটা ছবি ফ্লোরের উপর জ্বলজ্বল করতে থাকে। নির্বের দৃষ্টি যায় সেদিকে। ছবিটিতে চেনামুখ দেখতেই কপালে ভাঁজ পড়ে নির্বের। নীরব ঝুঁকে ছবিটা মাটি থেকে তুলল। কোলে বসা ইচ্ছে খুশিতে ঝুমঝুম করে বলে উঠল, জানো পাপা, মামা বলেছে এটা মামি হবে। নির্বের চোখমুখ সেকেন্ডেই শক্ত হয়ে যায়। সাথে হাতের আঙুল আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়। নীরব ছবিটা হাতে নিয়ে গভীরভাবে তাকিয়েছিল। চেনা মুখ, অপ্রত্যাশিতভাবে এখানে দেখে ওর দৃষ্টিতে বিস্ময়ের ঝলক খেলে যায়। পরপর ইচ্ছের কথা মস্তিষ্কে নাড়া দিতেই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নীরব মুহূর্তেই আন্দাজ করে কিছুটা। অনুমান করতেই ওর আঙুলের গিঁটগুলো শক্ত হয়ে যায়। হাত মুষ্টি করে কিছুক্ষণ থমমে রইল। মেয়ের কথা শ্রবণ হতেই প্রীতি তাকালো। নির্বের হাতে ছবিটা দেখে নিজ থেকেই বলল, ভাইয়া পছন্দ করেছে ছবির মেয়েটিকে। ছবি দেখে মায়েরও পছন্দ হয়েছে। আর বড় কথা ভাইয়া নিজে যেখানে পছন্দ করেছে সেখানে আমাদের অপছন্দের কারণ নেই। দ্রুতই পাকা কথা বলতে হবে মেয়েটির বাড়িতে। এর মধ্যে প্রীতির দিকে তাকিয়ে ইচ্ছে পি করবে বোঝাতেই প্রীতি মোনাকে ডেকে ওয়াশরুমে নিতে বলে। অনুমানটা এখন দিঘির স্বচ্ছ জলের মতো পরিষ্কার নির্বের কাছে। নীরব একটা জোরালো শ্বাস ফেলল। তারপর চুপচাপ, অদ্ভুত শীতলতা নিয়ে সোফায় গা এলিয়ে পায়ের উপর পা তুলে বসল। চোখ দুটি সরাসরি প্রীতির দিকে স্থির করে ঠান্ডা গলায় বলল, তোমার ভাইকে বলবে। এক মুহূর্ত থেমে, আঙুলের ফাঁকে ছবিটা ধীরে ধীরে ঘুরাতে ঘুরাতে কণ্ঠটা আরও জমাট করে বলল, তোমার ভাইকে বলবে, অন্যের বউয়ের দিকে তাকানোর আগে আয়নায় নিজের কপালটা দেখে নিতে।
প্রীতির কপালে ভাঁজ পড়ল। ও কিছুটা রুক্ষ স্বরে বলল, হোয়াট ডু ইউ মিন? ক্লিয়ার করে বলো। আমি কিছুই বুঝতে পারছি না। অন্যের বউ, তারপর তাকানো। মানে, কি বলতে চাইছো তুমি? ডক্টর সাহেবকে বলবে, সে ভুল জায়গায় নজর দিয়েছে। অন্যের বউকে নিজের করার কথা ভাবছে। আই থিংক, সে জানে না। তাই এমনটা হয়েছে। তাকে ক্লিয়ার করে বলে দিবে। বলতে বলতে নীরব এবার সোজা হয়ে বসল। পিঠ টান টান, হাতের ছবিটা সামনে বাড়িয়ে আঙুলের মাথা ছবির উপর রেখে গাঢ় অথচ ঠান্ডা স্বরে বলল, সিই জিয়ানুর প্রত্যাশা। এক মুহূর্ত থেমে চোখ দুটো সংকুচিত করে খুব স্পষ্ট গলায় বলল, মিসেস প্রত্যাশা নীরব। মাই মিসেস, মাই উমেন। ক্লিয়ার? মেঘ বিনা বাজ পড়ার মতোই অবাক হল প্রীতি। সুশ্রী চেহারা বিস্ময় ঠাসা হয়। পাতলা আকর্ষণীয় ঠোঁটজোড়া নেড়ে বিস্ময় ঝরল কণ্ঠস্বরে। তুমি বিয়ে করেছ? প্রশ্নটা পুলিশের মতো হলো না? পাল্টা প্রশ্নে প্রীতি থতমত খায়। হালকা গলা খাকারি দিয়ে বলল, না মানে জানতাম না। তাই। নীরব উঠে দাঁড়ালো। টি টেবিলের উপর রাখা বাইকের চাবি হাতে তুলল। পরপর আঙুলের ডগায় চাবিটা ঘুরিয়ে হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। চোয়াল শক্ত করে সতর্ক করতে সাবধানী বাণী আওড়াল। ডাক্তার সাহেবকে আমার হয়ে বলে দিবে। বলে দিবে তাকে, ফার্দার অন্যের বউয়ের দিকে নজর দিলে, তার পরিণতি খুব মিষ্টি হবে না। বিলিভ মি, টেল হিম টু ফিক্স হিজ আইজ বিফোর হি লুজেস দেম ফরএভার। আর একটাও টু শব্দটি না করে নীরব গটগট পা ফেলে চলে যায়। ভাইকে থ্রেট দেওয়ায় প্রীতির রাগ মুহূর্তেই সপ্তম আকাশ ছুল। ডট 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 সাঁঝ নামার সাথে সাথে ধরণী অন্ধকারের মোটা চাদরে মুড়িয়ে গিয়েছে। বিশাল রাজকীয় বাড়িটির ড্রয়িং রুমে হঠাৎ করেই ছ্যাট করে ওঠে কাচভা নারবি কট শব্দ। সার্ভেন্টরা অঙ্কে থমকে যায়। ছোট্ট ইচ্ছে টিভির সামনে বসে কার্টুনে মগ্ন ছিল। শব্দের তীরতায় এ লাফিয়ে উঠে থরথরিয়ে কাঁপতে থাকে। সার্থক ততক্ষণে ঘরে ঢুকেছে, মুখে এক ধরনের খসখসে অন্ধকার। চোখ দুটো লছিল রাগে। বাড়ি থেকে বিয়ের প্রস্তাব পাঠানোর আগে নিজস্ব লোকের মাধ্যমে প্রত্যাশার বাবার সাথে কথা বলতে পাঠায়। কালকে তাদের মেয়েকে বড় ঘর থেকে দেখতে আসবে। ভদ্রলোক শোনার সাথে সাথে না করে দেন। স্পষ্ট বলেন, এই তো দিন আগেই তাদের মেয়ের আকদ হয়েছে। এই খবর লোক মারফত শোনার জন্য মোটেই প্রস্তুত ছিল না সার্থক। প্রচণ্ড হচ্ছিল। নিজেকে হেল্পলেস লাগছিল। তারপর বাড়ি ফেরার সাথে সাথে প্রীতি নির্বের দেওয়া থ্রেট সহ সবটা বলে। নির্বের থ্রেট শুনেই মাথায় তো চড়ে যায়। রাগে, হতাশায় আর অসম্মানে রে যাচ্ছে ভেতরটা। রাগে ক্ষোভে কাচের টি টেবিলে পাতুলে শরীরের সমস্ত শক্তি দিয়ে থিমা রে শব্দ করে উল্টে যায় কাচের দামি টেবিলটি। পরপর পাশের ফুলদানি ছুঁড়ে ফেলতেই সব চূর্ণ বিচূর্ণ। কাচের ঝনঝন শব্দ যেন সারা ঘর জুড়ে রাগের বহিঃপ্রকাশ। দূরে হুইলচেয়ারে বসে থাকা তানিয়া খান মোনাকে ইশারা করেন। মনা তৎপর হয়ে ইচ্ছেকে কোলে তুলে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। তানিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, সার্থ বাবা, শান্ত হ। মেয়েটার যখন আকদ হয়ে গিয়েছে, ছেড়ে দে। তোর জন্য আরো সুন্দরী, আরো যজ্ঞ মেয়ে খুঁজে আনব রে বাবা। সার্থক চুপচাপ দাঁড়িয়ে রইল। ভেতরটা যেন গুনে লসে যাচ্ছে। চুলের মুঠো ধরে গভীর শ্বাস নিতে থাকে, নিজের রাগ সামলাতে। প্রীতি পা এগিয়ে এল। আলগোছে সার্থকের কাঁধে হাত রাখল। সার্থক ঘাড় ঘুরিয়ে তাকাতেই প্রীতি চোখের ইশারায় আশ্বাস দিল। বলল, কুল ব্রো, কুল। হাইপার হোস না। আমি তোর ফিলিংসটা পুরোপুরি বুঝতে পারছি। তারপর মায়ের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি এনে বলল, মন থেকে যদি একবার কাউকে ভালো লেগে যায়, মা, তখন আর এর থেকেও সুন্দরী, এর থেকেও ভালো, এক কথায় তার থেকেও বেটার কাউকে দিয়ে হয় না। তার মতো কাউকে দিয়েও হয় না। যায় না সেই জায়গাটা পূরণ করা। সেই জায়গাটা আজীবন অপূর্ণই থেকে যায়। আই নো ওয়েল। তানিয়া হতাশ শ্বাস ফেললেন। ভালো করেই জানেন, এরা কম রাগী আর জিদি নয়। ছোটবেলা থেকেই এদের যা পছন্দ সেটাই চাই। চাই মানে চাই। আন্ডারস্কোর সিটি কেয়ার ক্লিনিকের কনফারেন্স রুমে মালিক দা রশিদ, যিনি একজন অভিজ্ঞ চিকিৎসক, সাথে ক্লিনিকের কয়েকজন ডিউটিরত ডক্টর, স্টাফসহ বেশ কয়েকজন উপস্থিত। নির্বের দুই পাশে সেদিনের দুইজন অফিসার। এএসআই তানভীর নির্বের হাতে কিছু কাগজ দিল। পুরো রুম জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নীরব টেবিলের উপর কিছু কাগজ রাখল। বলল, এই রিপোর্টগুলোতে যে ইনফেকশনের কথা বলা হয়েছে, ময়নাতদন্তে তা পাওয়া যায়নি। ভুয়া রিপোর্ট বানানো হয়েছে। ভুল চিকিৎসায় রোগী প্রাণ হারিয়েছে। এটা কার কাজ? দা রশিদ মুখ শক্ত করে বললেন, অফিসার আপনি পুলিশ। আইনি ক্ষমতা আছে আপনার। তাই বলে হাসপাতালের ভেতরের ব্যাপারে এত বাড়াবাড়ি করা আপনার কাজ নয়। ভুল তো মানুষেরই হয়। ভুল হয়। নীরব থামিয়ে দিল। ভুল যদি একটা জীবন কেড়ে নেয়, সেটা ভুল না, সেটা অপরাধ। আমি জানতে চাই, এই রিপোর্টে কার স্বাক্ষর?
ড রশিদ দম্ভ নিয়ে বললেন, পুলিশ হয়ে ডাক্তারদের রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলাটা শোভন নয়। ভুল তো মানুষেরই হতে পারে। রিপোর্ট দেখে কি আপনি চিকিৎসা বুঝবেন? ভুল যদি রোগীর জীবন নিয়ে খেলে, সেটা বোঝার জন্য চিকিৎসক হতে হয় না। পুলিশ হিসেবে দায়িত্ব আমার। এখন জানতে চাই, কার স্বাক্ষরে এই রিপোর্ট ছাড় হচ্ছে? ড রশিদের কণ্ঠ এবার কিছুটা থিতু হয়ে এল। দেখুন, বেসরকারি ক্লিনিকে অনেক সময় দ্রুত রোগী সামলাতে রিপোর্টে সামান্য হেরফের হয়ে থাকে। রোগীকে সন্তুষ্ট রাখতে কিংবা হাসপাতালে রাখতে হয়, বুঝতেই পারছেন। নীরব চাহনি কঠিন করে বলল, সন্তুষ্ট রাখতে রোগীকে রে ফেলার লাইসেন্স দেয়নি কেউ। এসব রিপোর্টের নামে যেটা চলছে, সেটা চিকিৎসা নয়, ব্যবসা। আর সেই ব্যবসার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। কিছুক্ষণ চুপ থেকে রশিদ বললেন, আপনাদের এই তদন্ত ক্লিনিকের সুনাম নষ্ট করছে। রোগীরা আতঙ্কিত হচ্ছে। সাধারণ একটা মিস্টেক নিয়ে আপনারা বাড়াবাড়ি করছেন। নীরব হেসে বলল, সুনাম তো তখনই থাকবে, যখন এখানে মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরবে। গে নয়। ক্লিনিকের সুনাম যদি রিপোর্ট আর কমিশনের ওপর দাঁড়িয়ে থাকে, সেটা ভাঙা দরকার। তারপর চোখমুখ কঠিন করে প্রগাঢ় রুক্ষ স্বরে বলল, গত 1 মাসে 5 জন রোগী রিপোর্টের ভিত্তিতে ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। একজন ডিগ্রি তত্ত্ব মুখেও পতিত হয়েছে। এরপরও আপনার বলতে লজ্জা করছে না, সাধারণ একটা মিস্টেক দাঁড়ি। আমাদের কাছে আরও প্রমাণ আছে, কিছু ডাক্তারের সাথে কমিশনের চুক্তি আছে। রিপোর্টে ইনফেকশন লিখে অতিরিক্ত টেস্ট করানো হয়। নীরব উঠে দাঁড়ালো, বলল, অভিযোগ আর প্রমাণের উপর ভিত্তি করে আপনাকে অ্যারেস্ট করা হলো। তানভীর অ্যারেস্ট হিম। তানভীর ত্রস্ত উঠে দাঁড়িয়ে, জি স্যার, বলে মালিকের হাতে হ্যান্ডকাফ পরাল। ডট 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 হঠাৎ পাকা আমের ঘ্রাণে মাসিরা যেমন ভুনব নিয়ে আসে, ঠিক তেমনি কই থেকে কয়েকজন টিভি চ্যানেলের সাংবাদিক ছুটে এল। নীরব তখন পুলিশ সুপারের কার্যালয়ের গেট দিয়ে প্রবেশ করছিল। ওকে ঘিরে ধরে ক্যামেরা, মাইক, ফ্ল্যাশ লসে উঠল। একজন সাংবাদিক তাড়াতাড়ি মাইক এগিয়ে বলল, স্যার, সিটি কেয়ার ক্লিনিকের বিরুদ্ধে এত বড় দুর্নীতির প্রমাণ কিভাবে সংগ্রহ করলেন? নীরব ভারিক্কি গলায় সংক্ষেপে বলল, দুর্নীতির গন্ধ ছড়িয়ে গেলে তার সূত্র ধরে পৌঁছানো কঠিন নয়। আরেকজন সাংবাদিক গলা উঁচিয়ে জিজ্ঞেস করল, আমরা কি খুব শিগগিরই দোষীদের শাস্তি দেখতে পাব? নীরব থামল না, এগিয়ে যেতে যেতে বলল, আইন নিজের পথে হাঁটছে, অপেক্ষা করুন। এক মহিলা রিপোর্টার কৌতূহল নিয়ে বলল, স্যার, আগেও সিটি কেয়ার ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ভুয়া রিপোর্ট, ভুল চিকিৎসার। তখন তো ধামাচাপা পড়ে গিয়েছিল। এবারও কি সেই পরিণতি? নীরব থমকে দাঁড়ালো, চোখ দুটো কঠিন হলো, গলা ভারী। এবার যারা চাপা দিতে আসবে, তাদেরও জবাবদিহি করতে হবে। আগেরজন হঠাৎ প্রশংসার সুরে বলল, স্যার, আপনি সত্যিই অনেক সাহসিকতার পরিচয় দিলেন। যেখানে আগে অভিযোগ আসলেও টাকার কাছে সত্য চাপা পড়ে যায়, সেখানে আপনি একজন সৎ অফিসার হিসেবে নিজেকে প্রুভ করলেন। নীরব এক ঝলক তাকিয়ে হালকা মাথা নেড়ে মৃদু গলায় বলল, এটা আমার দায়িত্ব। দায়িত্ব পালন করেছি, ধন্যবাদ। তারপর আর কোনো দিকে না তাকিয়ে দৃঢ় কদমে ভেতরের দিকে এগিয়ে গেল নীরব। পেছনে ভাসতে থাকলো ক্যামেরার ঝলকানি আর চাপা প্রশংসার গুঞ্জন। ডট 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 মাথার নিচে দুটো কুশন রেখে সোফায় শুয়ে প্রত্যাশা। পা দুটো সোফার উপর দিয়ে দেওয়ালে ঠেকিয়েছে। এক হাতে টিভির রিমোট, অন্য হাতে পপকর্ন তুলে মুখে পুরছে। বিকেলটা অলস কাটছে। একবার কার্টুন দেখছে, তো আবার চ্যানেল পাল্টাচ্ছে। এমন সময় তারা চিহ্ন টিভিতে গিয়ে চোখ দুটো বিস্ময় কোটর ছাড়ার জোগাড়। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসল। 2 হাতে চোখ ডলল। না, ঠিকই দেখছে, ওই তো স্পষ্ট এসপি সাহেবকে দেখা যাচ্ছে। ঝট করে হেডলাইন পড়ল। নির্বের শেষের কথাগুলো শুনল। রিপোর্টারদের লাইভ থেকে পুরো বিষয়টা বুঝে নিল প্রত্যাশা। মিস্টার আনপ্রেডিক্টেবলকে টিভিতে দেখাচ্ছে তড়িৎ আব্বু আম্মুকে ডেকে বলল। উনারা সে কি প্রশংসা শুরু করল। প্রত্যাশা ঠোঁট উল্টে পপকর্ন হাতে নিয়ে রুমে চলে গেল। কাল সকালে আব্বুর সাথে বাড়ি ফিরে এসেছে প্রত্যাশা। আসার পর আর কোনো কথা হয়নি। হঠাৎ প্রত্যাশার মনে হলো, এসপি সাহেবকে ফোন দিব। কি বলবো? একটা থ্যাঙ্কস জানানোর উসিলায় আজকে তো ফোন দেওয়াই যায়। এই ভেবে প্রত্যাশা দ্রুত আব্বুর ফোনটা এনে নম্বর তুলতে থাকলো। অদ্ভুত ব্যাপার, নম্বর তুলতে গিয়ে লক্ষ্য করল, এই নম্বর থেকে তো কাল রাতে কল এসেছিল। ডিনার করে রুমে এসে দেখে 2বার মিসড কল উঠে আছে। আননাউন নম্বর দেখে প্রত্যাশা ভ্রু কুঁচকে ভাবে, যার দরকার সে আবার দিবে। 2বার কেন 212 দিবে? এই ভেবে রাতে ঘুমিয়ে পড়েছিল। এটা যে নির্বের নম্বর জানা ছিল না, যাকে এসপি সাহেব নিজ থেকে কল দিয়েছিল খোঁজ নিতে। এটা দেখে প্রত্যাশার ভালোই লাগলো। ঠোঁটে হাসি টেনে প্রত্যাশা বিছানার হেডে গায়ে লিয়ে কল দিল। নীরব একটা ফাইল দেখছিল।
টেবিলের উপর থাকা ফোনে প্রত্যাশা নামটা ভেসে উঠতেই রিসিভ করল। কয়েক সেকেন্ড পার হলেও ওপাশ থেকে কোনো শব্দ এলো না। ফাইলটা বন্ধ করে চেয়ারে গায়ে বসল নীরব। বলল, প্রত্যাশা। এবার ওপাশ থেকে গমগমে স্বর আসলো। যাক, এটা যে আমি। আপনি জেনেশুনেই কল দিয়েছিলেন দেখছি। ভুল করে নয়। আমি ভাবলাম ভুল করেও কাল রাতে কল আসতে পারে। নীরব প্রসঙ্গ পাল্টাতে বলল, কেমন আছো তুমি? ভালো। আচ্ছা বলুন তো আমায়, আমার নম্বর কিভাবে পেলেন? কার কাছ থেকে নিয়েছেন? এই মেয়ে বাড়তি কথা বলে নীরব তাই কদিনে বুঝে নিয়েছে। রক্তির শ্বাস ফেলে বলল, নম্বর জোগাড় করা, এটা কঠিন কিছু নাকি? পাল্টা প্রশ্নে প্রত্যাশা মুখ বাঁকাল। সোজা কথা এই লোক বলতে জানে না। কিছুটা তোত্তারা জবাব থাকবেই। প্রত্যাশা ঠোঁটে ঠোঁট চেপে বলল, কঠিন নয়, তবুও তো কারো না কারো কাছ থেকে নিতে হয়েছে। রাতের কথা মনে পড়ল নির্বের। প্রত্যাশার সাথে আগে কখনো ফোনে কথা হয়নি। তারপর বাড়িতে থাকাকালীন ফোন নম্বর নেওয়াও হয়নি। কাল রাতে নিভানের কাছে প্রত্যাশার নম্বর চাইতেন। নিভান মজার ছলে বলে, বউ তোর, আর তোর বউয়ের নম্বর কি না আমার কাছে চাইছিস? জবাবে নীরব বলে, আমার বউয়ের নম্বর চাইছি না, তোমার সিস্টার ইন ল এর নম্বর চাইছি। থাকলে ঝটপট দাও তো। নিভান হেসে বলেছিল, কেন আমার শালির সাথে প্রেম করবি নাকি? নীরব চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে, শুধু প্রেম নয়, পটিয়ে আরেকবার বিয়ে করব। হয়েছে? নিভান হো হো করে হাসতে হাসতে নম্বর দিয়েছিল। কিন্তু ম্যাডাম তো রাতে কল তুললেন না। নীরব উত্তরে বলল, ভাইয়ার কাছ থেকে। ও। কয়েক মুহূর্ত থেমে প্রত্যাশা জিজ্ঞেস করল, লাঞ্চ করেছেন? না, দুপুরে ব্যস্ত ছিলাম, বাসায় যেতে পারিনি। হাতের কাজ শেষ করে একটু পরই বেরুব। ব্যস্ত শব্দটা শুনেই তখনকার কথা মনে উঠল। এতক্ষণ তো ভুলে বসেছিল। প্রত্যাশা উচ্ছ্বসিত স্বরে বলল, অভিনন্দন অফিসার। নীরব নিঃশব্দে হাসল। ঠান্ডা গলায় বলল, থ্যাঙ্কস। আপনাকে টিভিতে যখন দেখালো আমার কি ভালো লাগলো না। তারপর আপনার নামের পাশে একজন সৎ, সাহসী অফিসার ট্যাগ দেখলাম। উফ, আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। মেয়েটা খুব সহজ সরল আর ভালো মনের। প্রত্যাশার সুন্দর মনের অভিব্যক্তি দেখে নির্বের খুব ভালো লাগলো। নীরব বলল, ওটা আমার ডিউটি প্রত্যাশা, এমন কিছুও নয়। হঠাৎ কিছু ভেবে প্রত্যাশা জিজ্ঞেস করে উঠল, আচ্ছা সত্যি করে বলুন তো, কাল রাতে যে ফোন দিয়েছিলেন, সেটাও কি শুধুই দায়িত্ব থেকেই? না মানে আপনি তো আবার খুব দায়িত্ববান। তাই বলছি আর কি। পৃথিবীতে তো আরো হাজারো মেয়ে আছে। কই তাদের কাছে তো ফোন দিলাম না। ফোন দেওয়া তো দূর, দেওয়ার কথা ভুলেও মনে হয়নি কখনো। সেটাই তো বলছি। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরিই বলুন না। কিছু কথার উত্তর সরাসরি দেওয়ার থেকে অপর পক্ষের বুঝে নেওয়াতে আলাদা একটা ফিলিংস থাকে। প্রত্যাশা বুঝল এই লোক সরাসরি বলবে না। প্রত্যাশা হাল ছেড়ে দিল। তবে আর কথা খুঁজে না পেয়ে বলল, আচ্ছা, তাড়াতাড়ি কাজ সেরে বাসায় গিয়ে খেয়ে নিয়েন। আল্লাহ হাফেজ। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। দুদিন পর থানার ভেতর যেন এক অস্থির সমাবেশ বসেছে। এক কথায় মাছের হাট বললে ভুল কিছু হবে না। একপাশে ছেলে আর মেয়েপক্ষ উত্তপ্ত তর্কে লিপ্ত, অন্য পাশে প্রত্যাশা আর বন্ধুরা ক্ষোভে ফুঁসছে। মস্ত কালো বোরখা ও হিজাবে মোড়ানো প্রত্যাশার একমাত্র দৃশ্যমান অংশ ওর গভীর, কালো চোখের মণি। সদর থানার বয়স্ক কনস্টেবল বারবার উত্তেজিত দুই পক্ষকে থামতে বলছেন। হাত জোর করে অনুরোধও করছেন, পুলিশ সুপারের কার্যালয় থেকে কোনো একটা কেসের তদন্তের জন্য অফিসার এসেছে। দারোগা বাবুর সাথে কথা বলছে। একটু চুপচাপ থাকুন। দারোগা বাবু এসে দেখবেন। ভেতরে হইচই এর শব্দ যাচ্ছে। স্যারেরা রেগে যাবেন কিন্তু। ভেতরে গুরুত্বপূর্ণ কথা চলছে। একটু অপেক্ষা। না, হাজারো অনুনয়, বিনয়ের সুরে অনুরোধ করেও লাভ কিছুই হচ্ছে না। দুই পক্ষ শুধু হাতাহাতি বাকি রেখেছে। মুখ দিয়ে যেন পারমাণবিক বোমা ব্লাস্ট করছে। বাবা কোয়েলের বিয়ে ঠিক করেছিল। এই জন্য কোয়েল কেঁদে কেটে একসা ফ্রেন্ডরা পাশে আছি বলে সাহস দিল। প্রেমিক রোহানো সাহস দেখিয়ে বলেছিল, বিয়ে সমস্যার সমাধান বিয়ে দিয়েই করতে হবে। চল বিয়ে করে, সব ঝামেলা চুকে ফেলি। একবার বিয়ে হলে আঙ্কেল একসময় না একসময় মেনে নিবে। আর জোর করে তো তোকে বিয়ে দিতে চাইবে না। কারণ রুর কয়বার গলা কাটে। বন্ধুরা সবাই উৎসাহ দিল। লুকিয়ে কাজী অফিসে গিয়েছিল ওদের গ্রুপ। প্রত্যাশার গাইয়া বড় বোরখা বয়স্ক খালাম্মা টাইপের একজন সাক্ষী হতে। কিন্তু সমস্যা বাঁধল। কই থেকে কোয়েলের বাবা খবর পেয়ে ঠিক সময় মতো কাজী অফিসে হাজির। ওদিকে রোহানের পরিবারও হাজির। ওখানে এক দফা ঝগড়া হলো। কোয়েলের বাবা কেস করবেন বলেন। ওনার অবুঝ মেয়েকে ফুসলিয়ে বিয়ের জন্য ইন্সপায়ার্ড করাই। সব কটার নামে মামলা করবেন। এই বাদর বন্ধুগুলাকেও আজ দেখে ছাড়বেন। এদের জন্যই মেয়ের ডানা গজিয়েছে। পালিয়ে বিয়ে করার দুঃসাহস দেখিয়েছে। আজ উনিও এদের সব কটাকে দেখে ছাড়বেন।
কাজী অফিস থেকে ঝগড়া এখন থানায় এসে পৌঁছেছে। ঝাঁকড়া চুলে আঙুল চালিয়ে একরাশ হতাশা নিয়ে নাহিদ দীর্ঘশ্বাস ফেলল। গলার স্বর ভরে উঠল আক্ষেপে। ধুর ছাই, তোদের কথায় কান দিয়ে কি এক মাইনকার চিপায় ফাইসা গেলাম। কত স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে বিসিএস ক্যাডার হব, মুখ উজ্জ্বল করব, এখন যদি একটা মামলা ঠুকে দেয় তাহলে। নাহিদের কথা শুনে প্রত্যাশা বাঁকা চোখে চাইল। কথার মাঝেই দুই হাত এক করে বলল, ভাই, এবার একটু চুপ কর তুই। আল্লাহর ওয়াস্তে মুখটা বন্ধ রাখো। এমনিতেই মেজাজ তিরিক্ষি হয়ে আছে, তার ওপর তোর এই বেহুদা কথাবার্তা মাথার ভেতরা ধরিয়ে দিচ্ছে। মুখ উজ্জ্বল করার এতই শখ হলে বল, তোকে ভালো একটা নাইট ক্রিম সাজেস্ট করি। দেখবি, একেবারে ফোকা ফোকা হয়ে যাবি। হ্যাপি ঠোঁট চেপে হাসতে গিয়েও শেষ পর্যন্ত শব্দ করে হেসে ফেলল। নাহিদের কটমট দৃষ্টি পড়তেই মেয়েটা সোজা হয়ে দাঁড়িয়ে তর্জনী তুলে নীরব ক্ষমা চেয়ে নিল। লাল টকটকে বেনারসিতে মোড়ানো কোয়েল, পাশে সাদা পাঞ্জাবিতে রোহান, জনের মুখেই স্পষ্ট উদ্বেগের ছাপ। নাহিদ ওদের দিকে তাকিয়ে অসন্তুষ্ট স্বরে বিড়বিড় করল, শালা প্রেম প্রীতির গোষ্ঠী কিলাই। প্রত্যাশার চোখ পড়তেই নাহিদের মুখ কাচুমাচু হয়ে গেল। কোয়েল কদম এগিয়ে এসে প্রত্যাশার হাত মুঠোয় নিল, কণ্ঠে অনুনয়ের সুর। দোস্ত, কিছু একটা কর। আব্বু যা শুরু করেছে, তাতে আমি হেব্বি পাচ্ছি। যদি সত্যি সত্যি রোহানসহ তোদের নামে কেস ঠুকে দেয়, তাহলে? নাহিদ খেপাটে সুরে বলল, ঠিক মামলা করে দিবে তোর স্বৈরাচারী বাপ। বাল্যবিবাহে সাহায্য করতে গিয়ে আগামীর একজন ভবিষ্যৎ বিসিএস ক্যাডারের স্বপ্ন ভেঙ্গে হবে চুরমার। একবার নামের সাথে মামলা ফামলা ঢুকলে আর সরকারি চাকরি হবে না ইহজন্মে। কোয়েল মাথা নাড়িয়ে বলল, আরে আব্বু মিথ্যে বলছে তো। আমার আসল বয়স 18 বছর 7 মাস চলছে। জন্মনিবন্ধনে 2 বছর কম দেওয়া আছে। জানিসই তো পড়াশোনায় কেমন আমি, তাই আব্বু নিজেই বয়স কমিয়ে দিয়েছিল। শেষ কথাটা মিনমিনে স্বরে বলে কোয়েল। প্রত্যাশা জিজ্ঞেস করল, অফিসারের সামনে এটা বলতে পারবি তো? নাকি আঙ্কেলের শুনে আন্ডারস্কোর। কথার মাঝেই নাহিদ বলল, আরে ওটা না হয় হলো, কিন্তু ওই ভাদাইমার কি হবে? ভাদাইমার বয়স 18 থেকে কিভাবে টেনে 21-এ আনবো? শালার চুল দাড়ি গজায় নাই, অথচ বিয়ে করার শখ জাগছে। রোহান তো চোখে তাকিয়ে সাফাই গাইতে বলল, আরে আমাকে এভাবে বলছিস কেন? আঙ্কেল কোয়েলের অন্যত্র বিয়ে ঠিক করতে যাচ্ছিল বিধায়ী তো এরকম একটা ডিসিশন নিলাম। এখন যে পরিস্থিতিটা এমন হবে, কে জানতো? ওপাশের ঝগড়া ঝাঁটি, হম্বিতম্বি যেন ক্রমশ বাড়ছিলই। মুহূর্তেই জলদগম্ভীর স্বরে পুরো থানা নিস্তব্ধ হয়ে যায়। স্টপ, দিস ইজ আ পুলিশ স্টেশন, নট আ ফিশ মার্কেট। কণ্ঠ শুনে ঘাড় ফিরাতেই প্রত্যাশার চক্ষু চরক গাছ। শুকনো ঢোক গিলে মনেমনে আওড়াল, ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, এখানে কি করছে? যেখানে ঘের সেখানেই সন্ধে হয়। কথাটা একেবারে খাপে খাপ দেখছি। এর আবার আজকেই এখানে আসার ছিল। ধুর, টাইমিংটা, ওহ শিট শিট শিট। কয়েক সেকেন্ড পরে সামনের অফিসারের দৃষ্টি 1 সেকেন্ডের জন্য প্রত্যাশার দৃষ্টিতে মেলে। প্রত্যাশা তড়িৎ দৃষ্টি সরিয়ে নেয়। হ্যাপির দিকে চেয়ে ফিসফিসিয়ে বলে, দেখ তো, আন্টির আলখেল্লার মতো ইয়া বড় বোরখা আর হিজাব গায়ে আমাকে চেনা যাচ্ছে কিনা? বুঝা যাচ্ছে কি? শুধু তো চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তারপরও কি আন্ডারস্কোর? হ্যাপি চোখ ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যাশার আপাদমস্তকে নজর বুলায়। হঠাৎ আতকে ওঠে হাই হাই করে বলে উঠল, ইয়া আল্লাহ, আম্মুর নতুন বোরখা ছিল এটা। একদিনও আম্মু পরেনি। ছি, রলো কি করে? কোথায় বাঁধিয়ে ছিঁড়ে ফেললি? আম্মু দেখলে তো আমার পিঠে তাল পড়বে। নিজে পড়ার কথা বলে আজকের জন্য নিয়েছিলাম। প্রত্যাশা অতিষ্ঠ চোখে চাইল, দাঁতে দাঁত চেপে বলল, আরে আন্টির মা রের চিন্তা পড়ে করিস। এখন এখান থেকে সহিসালামতে কিভাবে বেরোবি তাই ভাব। পুলিশের এন্ডার হাত থেকে রক্ষা পাওয়ার কথা আগে ভাব। পুলিশের ডান্ডার কথা শুনে হ্যাপির মুখটা এইটুকুন হয়ে আসে। আপাতত মায়ের কুনির কথা মাথার একপাশে সরিয়ে রাখে। হ্যাপির আত্মা শুকিয়ে আসছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলল, প্রত্যাশা রে, প্রত্যাশা সত্যি সত্যিই জেলে চালান টালান করে দিবে না তো? বাল্যবিবাহে উৎসাহিত করে দেন সাহায্য করার জন্য মামলা দিয়ে দিবে না তো? অফিসারকে দেখে তো আমার খুব কড়া মনে হচ্ছে। প্রত্যাশা আর চোখে অফিসারের দিকে চাইল। ঠোঁট নেড়ে বলল, ব্যাটা বেশি হম্বিতম্বি করলে খবর আছে। ব্যাটা নিজে বাল্যবিবাহ করেছে। আমাদের নামে কেস দিলে উল্টো ওনার নামে মামলা দিয়ে দিব। শেষে নিজের চাকরি নিয়ে টানাটানি শুরু হবে। হ্যাপি বিস্ময় নিয়ে সুধাল, তুই চিনিস ওনাকে? হ্যাপির প্রশ্নে প্রত্যাশা থতমত খায়। জোরতা নিয়ে বলল, হ্যাঁ চিনি মানে, বলেছিলাম না, আপুর দেবর এসপি, উনিই সে। হ্যাপি বিস্ময় আর খুশিতে উত্তেজিত হয়ে বলল, ওয়াও রিয়েলি? উনি তোর বেয়াই হয়? তাহলে এখন ঝটপট ওনাকে বল আমাদেরকে হেল্প করতে।
প্রত্যাশা চোখ গরম করে বলল, মাথা খারাপ হয়েছে তোর? পা গল নাকি যেচে পরিচয় দেই। আর উনি বাসায় আব্বু আম্মুর কানে খবর দিক। তাদের মেয়ে থানায়। আম্মু জানলে আমাকে শেষ করে ফেলবে। হ্যাপির উচ্ছ্বসিত মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। ঠোঁট উল্টে বলল, ও। জলদগম্ভীর স্বরে এক মুহূর্তের জন্য চারিপাশ স্তব্ধ হলেও আবার চাপা ফিসফিসানি শুরু হলো। গুরুত্বপূর্ণ কাজে সদর থানায় এসেছিল নীরব। এসআই এর রুমে বসে কথা বলার শুরুতেই বাইরে থেকে হট্টগোল, হইচইয়ের শব্দ আসছিল। এক প্রকার রাগে বেরিয়ে আসে। ফিসফিসানি থামাতে বজ্রকণ্ঠে রূঢ় স্বরে বলল, ইনাফ। হোয়াট গোয়িং অন হিয়ার? ইজ দিস আ পুলিশ স্টেশন অর আ লোকাল সার্কাস? চুপ করুন সবাই। একবারে চুপ। সবাই থেমে যায়। একজন থেমে যায় অন্যজনের চোখের দিকে চেয়ে। ওরা পাঁচজন জোরসর হয়ে দাঁড়াল। এর মধ্যে কোয়েলের বাবা একটু সাহস নিয়ে এগিয়ে এসে শুরু করলেন অভিযোগের পর্ব। স্যার, আমার মেয়ে ছোট, নাবালিকা। এইসব বখাটে ছেলে আর তার বন্ধুরা ফুসলিয়ে কিডন্যাপ করে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমি না গেলে তো কাজী হয়ে যেত। ওপাশ থেকে রোহানের বাবা মুখ শক্ত করে বললেন, আরে ভাই, বখাটে কারে বলছেন? আপনার মেয়ে যদি এতই নিষ্পাপ হইতো, তাহলে ছেলেরে নিয়ে পালায় কেন? আমার ছেলেকে ফাঁসা এখন আমারে বখাটের বাপ বানাচ্ছেন। নীরব কঠিন স্বরে বলল, প্লিজ স্টপ। ঝগড়া ঝাঁটি বন্ধ করুন। আর কি হয়েছে ধীরসুস্থে বলুন। এসআই মনেমনে একটু স্বস্তি পেল। কই থেকে এতগুলো উজবুক এসেছে। এদের ঝামেলার সুরাহা করতে সারাদিন তো লাগবেই, সাথে মাথা ধরে যাবে নিশ্চিত। ওদিকে প্রত্যাশা চোরাচোখে বারবার নীরবের দিকে তাকাচ্ছে। মনেমনে প্রে করছে, নীরব যেন চিনতে না পারে। আর সহিসালামতে যেন এখান থেকে বেরুতে পারে। একে তো নেকাব পরার অভ্যাস নেই। তারপর বাধাও টাইট হয়েছে। যত সময় যাচ্ছে প্রত্যাশার দম বন্ধ হয়ে আসছে দাড়ি। হাতের পার্সটা পাশের চেয়ারে নামাল। হাত দিয়ে নেকাব সামান্য টেনে জোরে শ্বাস টেনে নিয়ে হ্যাপির দিকে রাগী দৃষ্টিতে চেয়ে বলল, কি টাইট করে বেঁধে দিয়েছিস, ভাই? মনে হচ্ছে এইবারই যদি নাকটা একেবারে বোচা হয়ে যায়। আমার কোনো মতো চলনসই নাকটা এবারে চাইনিজদের মতো বোচা হয়ে যাবে দেখছি। কোয়েলের বাবা আবার শুরু করলেন তার অভিযোগ। এসআই মেয়ের বয়ান নিতে কোয়েলকে ডাকল। কোয়েল প্রত্যাশাকে বলল, ওর সাথে কাছাকাছি থাকতে। ভুল বললে শুধরে দিতে। প্রত্যাশা তো গ্যারাকলে পড়ল। নীরবের থেকে 10 হাত দূরত্বে থেকেই ওর হার্টবিট অস্থিরতায় বেড়ে গিয়েছে। কাছে গেলে কি হবে আল্লাহ মালুম। কোয়েল এই মিনমিনে স্বরে সবটা বলল, বন্ধুরা কেউ জোর করেনি। বাবা বিয়ে ঠিক করেছিল। রোহানকে পছন্দ করে তাই নিজ ইচ্ছেতেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বলে, আসল বয়স 18+। বার্থ সার্টিফিকেটে কম দেওয়া। মেয়ের সাহস দেখে কোয়েলের বাবা বিস্মিত। ভাবেননি মেয়ে তার উপর দিয়ে কথা বলবে। থমথমে হয়ে যায় ভদ্রলোকের মুখ। ভদ্রলোককে উদ্দেশ্য করে নীরব গম্ভীর স্বরে বলল, নিজেই মেয়ের বিয়ে দিতে চাচ্ছিলেন, আবার বলছেন নাবালিকা। আর সার্টিফিকেটে বয়স কমিয়ে দেওয়া এটাও তো ঠিক নয়। কোয়েলের বাবা কেসে উঠে বললেন, মানে ওইটা তো তখনকার একটা পরিস্থিতি ছিল। নীরব হালকা হাসল। তাহলে তো মিথ্যা জন্মনিবন্ধনের দায়, তারপর মেয়েকে বিয়ের জন্য জোর করাই আপনাকে আগে গ্রেফতার করা উচিত। আপনি জানেন এটা শাস্তিযোগ্য অপরাধ? ভদ্রলোকের মুখে আর নেই। রোহানের বাবা বললেন, স্যার, আপনি একদম ঠিক বলছেন। কিন্তু আপনি একটা ব্যাপার বুঝুন, ছেলেমেয়েরা হুজুগে পড়ে গেছে। আসলে তারা এতটাও খারাপ না। নীরব একটু ভারীক্ষী সুরে বলল, ছেলেমেয়েরা হুজুগে পড়ে না, অভিভাবকদের উদাসীনতায় পড়ে। থেমে নীরব এবার কোয়েল রোহান আর ওদের বন্ধুদের দিকে তাকালো। বলল, তোমরা সবাই এখনো অনেক ছোট। এটা আবেগের বয়স, ভুল করা খুব সহজ, কিন্তু সেই ভুল থেকে শিখে না নিলে ভবিষ্যৎ গড়া কঠিন হয়ে পড়ে। তোমরা কেউ খারাপ না, কিন্তু দায়িত্বজ্ঞান থাকা খুব জরুরি। ভালোবাসা মানেই পালিয়ে যাওয়া নয়, বরং সাহস করে পরিবারকে জানানো। যোগ্যতা গড়ে তোলো, যাতে একদিন সেই ভালোবাসাকে সবাই সম্মান দিতে পারে। তারপর বন্ধুবান্ধবদের দিকে তাকিয়ে বলল, আর তোমরা বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছ, বুঝি বন্ধুর বিপদে পাশে থাকাটা বন্ধুত্ব। কিন্তু চোখ বন্ধ করে নয়। বন্ধুর ভুলে সায় দিলে তোমরাও সেই ভুলের অংশীদার হয়ে যাও। সত্যিকারের বন্ধু সেই, যে সঠিক পথ দেখায়। এমন ভুল সিদ্ধান্তে উৎসাহ দিলে সেটা বন্ধুত্ব নয়, অপরাধে সহযোগিতা। মনে রেখো, বাল্যবিবাহ কোনো রোম্যান্স নয়, এটা এক ধরনের সামাজিক অপরাধ। বন্ধুকে সাপোর্ট দাও, কিন্তু সঠিক পথে। প্রত্যাশা আড়ালে মুখ বাঁকাল, আসছে উপদেশ দিতে। আরে এ নিজে বাল্যবিবাহের রোল মডেল হয়ে বসে আছে। আবার বলে বাল্যবিবাহ কালো বোরখা পরিহিত মেয়েটার দিকে নজর পড়তেই নীরবের কপালে ভাঁজ পড়ল। গাঢ় চোখ দুটো ধীরে ধীরে পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্যান করে বোরখায় মোড়ানো মেয়েটিকে। মেয়েটার বারবার আর চোখে তাকানো, একবার মুখ ঘুরিয়ে নেওয়া, আবার কিছুটা তাকিয়ে দেখা, সব মিলিয়ে এক অদ্ভুত অস্থিরতা।
যা বুদ্ধিদীপ্ত নীরবকে ভাবাচ্ছে। সবশেষে দুই পক্ষের উদ্দেশ্যে হালকা গলা খাকারি দিয়ে নীরব বলল, দেখুন, আমার মনে হয় এটা কোর্ট কাচারির বিষয় নয়। তাতে সবার সম্মানই ক্ষতিগ্রস্ত হবে। বরং দুই পরিবার মিলে বসুন, শান্তভাবে কথা বলুন, ছেলেমেয়ের কথা শুনুন, তাদের পছন্দটা বোঝার চেষ্টা করুন। সম্মান আর বোঝাপড়া থাকলে সমাধান এমনিতেই বেরিয়ে আসে। অফিসারের যুক্তিসম্মত কথায় দুই পক্ষই কিছুটা নরম হলো। উত্তপ্ত পরিবেশটা শীতল হয়ে আসলো। আরও কথাবার্তা শেষে তারা দুই পরিবার বসে কথা বলার সিদ্ধান্ত নেয়। ডট ডট একে একে সবাই প্রস্থান করতে থাকে। কোয়েল পরিবারের লোকের সাথে, রোহান বাবার সাথে। নাহিদ আগেভাগেই বেরিয়েছে। প্রত্যাশা আর হ্যাপি ছিল পিছে। থানার চৌকাঠ পেরোবে এমন সময় বোরখাওয়ালি ম্যাডাম, ওয়েট ওয়েট। প্রত্যাশা যেন হিমালয়ের চূড়ায় দাঁড়িয়ে বরফে জমে গেল। বুকের ভেতর ধুকপুকুনি শুরু হলো। নীরব ডান ভ্রু খানিকটা তুলে ঠান্ডা অথচ হুকুমের সুরে বলল, আপনি কোথায় যাচ্ছেন? একটু এদিকে আসুন তো। প্রত্যাশার আত্মা যেন হাঁটু গেড়ে বসে পড়ল। মনে মনে প্রমাদ গুনল, এই রে, এর মতলব কি? সবাই যাচ্ছে, আমাকে বাধা দিচ্ছে কেন? সবাইকে ছেড়ে মাস্টার প্ল্যান করা আমাকে লোকাপে পড়বে না তো? ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, রক্ষে করো। নিজেকে গুটিয়ে নিয়ে, মুখ গম্ভীর করে, যতটা সম্ভব দৃঢ়ভাবে এগিয়ে গেল প্রত্যাশা। বাইরের চেহারায় সাহসের মুখোশ, ভিতরে রীতিমতো ভূমিকম্প। গলার স্বর শুনলেই তো, তাই যথাসাধ্য কণ্ঠটা মোটা ঘ্যারঘ্যারে করার চেষ্টা করল। চোখ নিচু করে গলা ভারী করে বলল, জি, আমাকে বলছেন? নীরব এক হাত পকেটে গুজে দাঁড়াল। চোখে নিখুঁত পর্যবেক্ষকের দৃষ্টি। ভ্রু বাঁকিয়ে বলল, জি ম্যাডাম, আপনাকেই বলছি। প্রত্যাশা আপ্রাণ চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখতে। হাত জোড়া করে কচলাতে কচলাতে থুতনি নামিয়ে দেয় বুকে, দৃষ্টি নামিয়ে রাখে মেঝেতে। শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে এক গাল কৃত্রিম অনুনয়ের ছায়া মেখে বলে, সবাইকে ছেড়ে আমাকে আলাদা করে ডাকলেন কেন ভাই? বিশেষ খাতির যত্নের কিছু আছে বুঝি? চা বিস্কুট, মানে নাস্তার অফারটাই কি করতে যাচ্ছেন? ভাই, শব্দটা বোরখাওয়ালির মুখে শুনে নির্বের মুখ থমকে যায় মুহূর্তেই। ফর্সা চেহারায় ছায়া নামে। এদিকে প্রত্যাশা নিজের ছন্দেই বলে যাচ্ছে, এরকম কিছু হলে আগেই বলছি, আজ সময় নেই, অন্যদিন। বোরখাওয়ালি ফটর ফটর করছে, তবে মুখ তুলে তাকাচ্ছে না। এর উল্টাপাল্টা ফটর ফটরের ধরন আর চোরচোর ভাবসাব দেখে নির্বের তীব্র সন্দেহ এখন দিনের আলোর মতো পরিষ্কার। ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি টেনে ঠান্ডা গলায় বলল নীরব, ম্যাডাম, কিছু মনে না করলে কথাগুলো আমার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বললে ভালো হয়। তাই না? প্রত্যাশা মনে মনে একগাদা গা লি বর্ষণ করল। এই ব্যাটা কিছুমিছু টের পেয়ে গেছে নাকি? চোখে চোখ পড়লে এক্কেবারে চিনে ফেলবে তো। কিছু ভেবে গলা খাকারি দিয়ে নাটকীয় ভঙ্গিতে কপট রাগ দেখিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, আপনি কি বলছেন? আমি কি দেখতেই পাচ্ছেন না? আমি যথেষ্ট পর্দানসীন। পরপুরুষের চোখে চোখ রেখে কথা বলা তো পাপ, ভাইজান। আমার লেবাস দেখে আপনার বোঝা উচিত ছিল আমি কেমন। কোন আক্কেলে এমন একটা কথা বলে ফেললেন আপনি? ছি, ছি, ছি। নির্বের এবার সত্যিই হাঁপিয়ে ওঠার জোগাড়। বউয়ের মুখ থেকে পরপুরুষ, তারপর ভাইজান সম্বোধন শোনার জন্য নীরব মোটেই প্রস্তুত ছিল না। কোনো রকমে নিজেকে সামলাল। একে এখানে বেশিক্ষণ রাখলে মান সম্মানের ফালুদা করে দিবে। তাই নীরব আর রিস্ক নিল না। তড়িঘড়ি করে ইশারায় টেবিলের দিকে দেখিয়ে বলল, ওটা বোধ হয় আপনার। ফেলে যাচ্ছিলেন। চেয়ারের উপর রাখা পার্সটা সত্যিই ভুলে গিয়েছিল প্রত্যাশা। তাড়াতাড়ি হাতে তুলে নিল সেটা। এরপর দরজার দিকে এগিয়ে যেতে যেতে হঠাৎ পিছনে ফিরে একবার তাকালো। জনের চোখে চোখ। নীরব শান্ত দৃষ্টিতে তাকিয়ে, কপালের মাঝখানে একরেখা ভ্রুকুটি। সেই দৃষ্টির মধ্যেও অদ্ভুত এক স্থিরতা। প্রত্যাশার মাথায় দুষ্টুমির ভূত চাপল। হঠাৎ ডান চোখটা টিপমে রে একটা দুষ্টু হাসি ঠোঁটে ঝুলিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। নীরব কিছু মুহূর্ত স্থিরভাবে তাকিয়ে রইল সেই দিকে। তারপর নিজের অজান্তেই ঠোঁটের কোণে ফুটে উঠল এক অনামা হাসি। দুপুর থেকেই আকাশে মেঘের আনাগোনা চলছে। ঘড়ির কাঁটা 4টার ঘর ছুঁই ছুঁই। বাসায় ফিরে 1.5-2 ঘন্টা বিছানায় গড়াগড়ি করে, ফোনে রিলস দেখে পার করে প্রত্যাশা। আম্মু এসে গালে তুলে খাইয়ে দিয়ে গিয়েছে। আর কতবার করে বলেছে তাড়াতাড়ি গোসল করতে। ফোন হাতে নিলে কোন দিক দিয়ে সময় যায়, বোঝাই যায় না। মাত্র শাওয়ার নিয়ে বেরোলো প্রত্যাশা। বাইরের আকাশ ঘন হয়ে আসছে। দমকা হাওয়ায় জানালার পর্দা বারবার উঠছে। তার ছায়া ঘরের মেঝেও লেপ্টে পড়ে কেমন এক রহস্যময় ছায়া সৃষ্টি করেছে। প্রত্যাশা তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ায়। গুনগুন করে গান ধরেছিল হালকা গলায়। দিল গালতি কার বেটা হে, গালতি কার বেটা হে দিল, বল হাম আন্ডারস্কোর। হঠাৎই গলার স্বর থেমে গেল। আয়নায় চোখ পড়তেই বুকটা ধক করে উঠল। আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে, সোফায় বসে আছেন তিনি।
পায়ের উপর পা তুলে, দুই হাত বুকের ওপর ভাঁজ করে বসা, চোখে সেই চিরচেনা স্থির দৃষ্টি। আয়নায় চোখাচোখি হলো। প্রত্যাশা তড়িৎ ঘুরে দাঁড়িয়ে বুকে থুতু ছিটিয়ে বলল, আপনি? নির্ভীর দৃষ্টি প্রত্যাশার দিকে, ছোট করে বলল, হুম। প্রত্যাশার বিস্ময়ের ঘোর কাটেনি। বলা নেই, কওয়া নেই। এই লোক হুট করে এখানে। ওর কাছে এখনো মনে হচ্ছে চোখের ভ্রম। প্রত্যাশার বিস্ময় কাটাতে নীরব ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে ধীর পায়ে এগিয়ে এল সামনে। প্রত্যাশা এখনো ঠাই ওভাবে দাঁড়িয়ে। নীরব কাছাকাছি আসতেই ওর হুঁশ ফিরল। আচমকা বুকটা কেঁপে উঠল। এক হাতে চুলগুলো ব্যাক ব্রাশ করে ভাব নিয়ে বলল নীরব, হুম, ম্যাডাম, আমি। কেন এখনো বিশ্বাস হচ্ছে না? প্রত্যাশা কথা হারিয়ে ফেলে। এর মধ্যে আচমকা আরেক ধাপ এগিয়ে আসে নীরব। ওর এত কাছে যে প্রত্যাশার নিঃশ্বাস এবার গলায় আটকে এল। নির্ভীর দৃষ্টিটা হঠাৎ অন্যরকম ঠেকল। নীরব আয়নার দিকে পলকহীন তাকিয়ে। কয়েক মুহূর্ত পর, নির্ভীর ডান হাতটা প্রত্যাশার পিঠ স্পর্শ করল। প্রত্যাশার শরীর শিরশির করে উঠল। প্রত্যাশা কিছু বুঝে উঠার আগেই, নীরব ধীরে এক হাতে ওর টপসের জিপার তুলে দিল। প্রত্যাশা চোখ বন্ধ করে ফেলল, নিঃশ্বাস বন্ধ। জিপারের ঝুপ শব্দে বুকের ভিতরটা ছটফট করল। বুকটা রীতিমতো দুরুদুরু কাঁপছে। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কখন এলেন? হঠাৎ, নির্ভীর দৃষ্টি সদ্য শাওয়ার নেওয়া স্নিগ্ধ, সতেজ মুখটায়। সেদিকে নিষ্পলক চেয়েই নীরব মৃদুস্বরে বলল, এই তো কিছুক্ষণ আগে। বাইরে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। প্রতিটি ফোঁটার শব্দ যেন এক একটি সুরের রাগিনী। জানালার পর্দা দুলে উঠছে হাওয়ার ছোঁয়ায়, আর সেই ঠান্ডা বাতাস দুজনকে বারবার ছুঁয়ে দিচ্ছে নিঃশব্দে। ঘন মেঘে শহরের আকাশ এমনভাবে ঢেকে গেছে, যেন আগেভাগেই রাত নেমে এসেছে আজ। ঘরের কৃত্রিম সাদা আলোয় প্রত্যাশাকে অপার্থিব সুন্দর লাগছে। চুলের ভেজা ছায়া, চোখের গভীরতা, আর মুখের কোমল আলো, সব মিলিয়ে এক মোহনীয় উপস্থিতি। নীরব চোখ ফেরাতে পারছে না। ওহ! তিরুতিরিয়ে কাপা ঠোঁট জোড়া নেড়ে এক শব্দ উচ্চারণ করে প্রত্যাশা। প্রত্যাশা কি বুঝতে পারছে? ওর এই কম্পিত ঠোঁটজোড়া সামনের মানুষটার বুকে ঝড় তুলেছে। তাকে সম্মোহিত করছে, এলোমেলো করে তুলছে। নীরব হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গি করে বলে উঠল, তখন কি বলছিলে যেন? আমি পরপুরুষ? আমার চোখের দিকে তাকানো পাপ? তা এখন সেই তো আমার সামনে দাঁড়িয়ে আছো। থেমে, আচমকা এক হাতে প্রত্যাশার কোমর জড়িয়ে কাছে আনে। প্রত্যাশা স্তব্ধ হয়ে যায়। বুকের কম্পন লাগামহীন। নীরব ভ্রু উঁচিয়ে বলে, তাও একদম কাছাকাছি। এখন বলো। প্রত্যাশা লজ্জায় মুখ নামিয়ে ফেলল। মিহি স্বরে বলল, আমি তো মজা করেই বলেছিলাম। তবে শেষের দিকে বুঝতে পেরেছিলাম আপনি ধরে ফেলেছেন। আমি। থেমে কিছু ভেবে প্রত্যাশার কপালে গাঢ় ভাঁজ পড়ল। প্রশ্ন করে উঠল, আচ্ছা, আপনি আম্মুকে এসব বলে দিতে আসেননি তো আবার? নীরব মুখ শক্ত করে বলল, হুম। প্রত্যাশা সঙ্গে সঙ্গে নাক মুখ কুঁচকে তাকালো। চোখ দুটো বড় বড় করে রাগী রাগী দৃষ্টিতে চাইল। নীরব ঠোঁট ছড়িয়ে নিঃশব্দে হেসে উঠল। বুকের পাশে একটা হাত রেখে অ্যাক্টিং করে বলল, উফ, এভাবে তাকিও না তো। নির্ভীর কণ্ঠে কিছু একটা ছিল। প্রত্যাশা চোখ নামিয়ে ফেলল। কেমন অস্বস্তি শুরু হলো। নীরব নরম কোমল সুরে ডাকল, প্রত্যাশা। হুম। প্রত্যাশা দৃষ্টি নুইয়ে রেখেই উত্তর দেয়। নীরব প্রগাঢ় স্বরে বলল, এখন যদি আমি কোনো গালতি করি, তুমি কি রাগ করবে? প্রত্যাশা মুখ তুলে নির্বোধের মতন শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কিছু বলার আগেই নীরব মুখটা এগিয়ে আনলো ধীরে ধীরে। নির্ভীর গাল ছুঁয়ে গেল প্রত্যাশার নরম তুলতুলে গালে। নির্ভীর খোঁচা খোঁচা দাড়ি গালে লাগতেই প্রত্যাশার শরীরে বিদ্যুৎ স্পৃষ্ট হলো যেন। শিরশিরে এক অনুভূতি ছড়িয়ে গেল গাল গলা পেরিয়ে সারা শরীরে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে অদ্ভুত শিহরণ বয়ে যায়। নির্ভীর নিঃশ্বাস ঘন হয়। গরম নিঃশ্বাস প্রত্যাশার গলায় আছড়ে পড়ছে। শ্যাম্পু করা চুলের ঘ্রাণ আফিমের মতো মাদ কতার সৃষ্টি করেছে। প্রত্যাশার গা থেকে মিষ্টি গন্ধ আসছে। নীরব আবেশে চোখ বুজে নেয়। কোমরের পেঁচিয়ে রাখা হাতটা আরেকটু দৃঢ় হলো। প্রত্যাশা শক্ত হাতে জামা মুঠো করে ধরে। গালে নির্ভীর দাড়ি লাগছে ওর কেমন কেমন লাগছে। প্রত্যাশা হঠাৎ ব্যাঙের মতো নড়ে উঠল। বিরক্ত কণ্ঠে বলল, উফ, ছাড়ুন তো। সুরসুরি লাগছে। ছাড়ুন না। আপনার দাড়ি খুব জ্বালাচ্ছে। কেমন খোঁচা খোঁচা বিঁধছে। অনুভূতিতে টালমাটাল নীরব থমকে যায়। এমন মুহূর্তে, এটা নাকি বউয়ের কথা? ইমম্যাচিউর মেয়ে বিয়ে করলে যা হয় আর কি। এই ভেবে নীরব দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়ালো। নীরব গম্ভীর মুখে বলল, এই মুহূর্তে এমন ডায়লগও সত্যি তোমার দ্বারাই পসিবেল? প্রত্যাশা খিলখিলিয়ে হেসে উঠে বলল, এই মিষ্টি কিলবিল টাইপ সুরসুরি কোথা থেকে আসে আপনার দাড়িতে? এই বলে এক হাত রাখল নির্বের গালে। নীরব সেই হাতের দিকে একপল তাকালো তো আবার প্রত্যাশার মুখের দিকে। রোমান্টিক মুডের 12টা বাজিয়ে দিয়েছে এই মেয়ে। পিচ্ছি বউ নিয়ে ভবিষ্যতে মহা ঝামেলা আছে। তা ঢের অনুমান করল নীরব। এর মধ্যেই হঠাৎ ফোনে অফিসিয়াল কল আসায় নীরব দ্রুত বেরিয়ে যায়।
ডট ডট একটা প্রোগ্রাম শেষে এদিক দিয়ে বাসায় ফিরছিল নীরব। হঠাৎ কিছু মনে করে থামে। এমনিতেই সবাই বলে বউয়ের খোঁজখবর নেয় না, তাই ভাবল একবার দেখা করে যাওয়া যাক। অধরা লাঞ্চের কথা বলতেই নীরব বলে, একটা প্রোগ্রাম ছিল, ওখানে লাঞ্চের ব্যবস্থা ছিল। মাত্র খেয়ে এসেছে। অধরা আর জোর না করে বলেন, প্রত্যাশা রুমেই আছো? ভেতরে যাও বাবা। শাশুড়ি মা স্পেস দিতেই প্রত্যাশার রুমে আসে নীরব। রুমে পা রাখতেই ওয়াশরুম থেকে পানির শব্দ আসে। সোফায় অপেক্ষারত ছিল নীরব। সদ্য শাওয়ার নেওয়া, কিছুটা খোলামেলা প্রত্যাশাকে দেখে নীরব যেন একটা ঘোরের মধ্যে চলে যায়। সেই ঘোর তার ইমম্যাচিউর বউয়ের ইমম্যাচিউরিটিতে কেটে যায়। তারপর তো ফোন আসতেই বিদায় নিতে হলো। আন্ডারস্কোর 2-3 দিন পর, সময়টা সন্ধ্যার পরপর। দুই পাশে আব্বু আম্মু, মাঝে গোমরা মুখ করে প্রত্যাশা বসে। আব্বু আম্মুর চোখে মুখে উদ্বেগ আর চিন্তার ছাপ স্পষ্ট। প্রত্যাশার অবশ্য কোনো চিন্তা হচ্ছে না, শুধু মাঝে মাঝে ব্যথায় চোখমুখ কুঁচকে করছে। পা স্লিপকে টে ওয়াশরুমে পড়ে হাতটা বাড়ি লেগেছিল দেওয়ালে। কনুই থেকে কবজি পর্যন্ত চিনচিনে ব্যথা করছে। একপাশে তো ফুলে তো জমাট বেঁধে কালো হয়ে গিয়েছে। বিকেল থেকে ব্যথা বাড়ায় শফিক সাহেব জোর করে ডাক্তার দেখাতে নিয়ে এলেন। শফিক সাহেব স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ও বাড়িতে বলেছ? নীরবকে? অধরা কর্কশ গলায় বলল। এত বড় মেয়ে ধারাম করে ওয়াশরুমে পড়ে হাত ভেঙেছে, এটা শ্বশুর বাড়িতে দেবার মতো খবর? শুনলে উল্টো কথা হবে। এত বড় মেয়ে কিভাবে চলাচল করে? শফিক সাহেব মুখটা কাচুমাচু করে সোজা হয়ে বসলেন। অধরা ক্ষোভ প্রকাশ করলেন। দুপুর বেলা আম গাছে উঠতে চেয়েছিল, আম ভর্তা করে খাবে, উঠতে দেইনি, সেই রাগ নিয়ে গোজগোজ করতে করতে গোসল করতে ঢুকেছে। অন্য মনস্ক ছিল, আর অমনি পড়েছে। ওই পোড়াই পড়তো গাছ থেকে। আল্লাহ তাও বাঁচিয়েছেন, অল্পের উপর দিয়ে গেছে। গাছ থেকে পড়লে তো পা সহ কোমর ভাঙত। মায়েদের খালি বাড়তি কথা, কিছু হলেই এটার না ওটার দোষ। জ্বর আসলেও ফোনের দোষ। সব কিছুতেই খালি দোষ আর দোষ। প্রত্যাশা কাদো কাদো মুখ করে বলল, আম্মু থামবে। ডট বেশ কয়েকজন রোগীর পর ওদের সিরিয়াল আসল। দরজার পাশে বর্ষর নেমপ্লেট, ডক্টর প্রীতম হাসান, সার্থক মেডিসিন বিশেষজ্ঞ। নিচে আরও ডিগ্রি লেখা আছে। প্রত্যাশা অত কিছু দেখল না, শুধু নামটা পড়ল। মনে হলো এই নামটা আগে কোথাও দেখেছে, তবে মনে করতে ব্যর্থ হলো। এর মধ্যে শফিক সাহেব কাচের দরজা টেনে ইশারায় মেয়েকে আগে ঢুকতে বলল। ভেতরে পা রাখতেই প্রত্যাশার ভ্রু কুঁচকে যায়। চেম্বারের ভেতরটা ঠান্ডা আর ধবধবে পরিষ্কার। বাতাসে মৃদু এয়ার ফ্রেশনারের গন্ধ। ডেস্কের ওপরে ডাক্তারদের চেনা জিনিসগুলো সাজানো, ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন, থার্মোমিটার, গ্লুকোমিটার, একটা ছোট প্লাস্টিকের ট্রেতে কয়েকটা স্যাম্পল, ইনজেকশন, স্যানিটাইজার, টিস্যু আর প্রেসক্রিপশন প্যাড। চেয়ারে বসে থাকা ডাক্তারটির কালো শার্টের উপরে সাদা এপ্রন পরা, গলায় স্টেথোস্কোপ ঝুলছে। ডান হাতে ফোন, ভ্রু কুঁচকে কথা বলছিল কারো সঙ্গে। কাচের দরজার ধাতব শব্দে একটু বিরক্ত মুখে তাকালো। আর ঠিক তখনই প্রত্যাশা ভেতরে পা রাখতেই ওর চোখ পড়ল লোকটার মুখে। সার্থক থমকে গেল। সেই চেনা মুখ, সেই চোখ, সেই ভ্রু। সময় যেন এক মুহূর্তে আটকে গেল। ফোনটা কানে থাকলেও কথাগুলো হাওয়ায় মিলিয়ে যায়। চোখ সরাতে পারল না, নিঃশব্দে তাকিয়ে রইল শুধু। প্রত্যাশা মনেমনে ভাবল, বাবা গো, এ তো দেখছি সেদিনের স্কুটিতে কামা জাত ডাক্তারটা। সিরিয়াল ডাকা স্টাফ ছেলেটা বলে উঠল। পেশেন্টের সাথে একজন যেতে পারবেন, শুধু একজন। শফিক সাহেব মাথা নেড়ে অধরার দিকে ইশারা করলেন। অধরা মুখ শক্ত করে এগিয়ে এল। সার্থক সম্বিত ফিরে পেতেই ফোন রেখে মৃদু গলা খাকারি দিয়ে আন্তরিকতার সহিত বলল, আসুন ভেতরে, প্লিজ টেক সিট। কে পেশেন্ট? এটা ভাবতে ভাবতে সার্থক প্রেসক্রিপশন প্যাড টেনে নিল। কলমটা হাতে নিয়ে প্যাডে কলম চালু করতে করতে বলল, পেশেন্টর নাম ইয়ানুর প্রত্যাশা। সার্থক এক সেকেন্ডের জন্য চোখ তুলে প্রত্যাশার দিকে চাইল, পরপর নজর নামিয়ে জিজ্ঞেস করল, বয়স? 17 বছর 9 মাস সামথিং। অধরা বিরক্ত চোখে মেয়ের দিকে তাকালো। সরাসরি 18 বললেই হতো, ও পারলে বার, তারিখ, সময়ও যেন বলে ফেলে। সার্থক কলম নামিয়ে হাত দুটো এক করে টেবিলের উপর রাখল। প্রত্যাশার দিকে তাকিয়ে বেশ ঠান্ডা স্বরে জিজ্ঞেস করল, কি সমস্যা? এবারে প্রত্যাশা মায়ের মুখের দিকে চাইল। চোখের ভাষা বলছে, আম্মু তুমি বলো। অধরা সবটা বলল। সার্থক প্যাডে কিছু নোট নিল। তারপর আলতো গলায় বলল, এই পাশে এসে বসুন, হাতটা দেখি। মুখে স্পষ্ট অস্বস্তি আর বিরক্তি নিয়ে উঠে পাশে রাখা চেয়ারে বসল প্রত্যাশা। সার্থক আলতো করে প্রত্যাশার কনুইয়ের কাছে মৃদু চাপ দিল। এটা ওর পেশা, দায়িত্ব, তবুও এই প্রথম ওর হাতটা কেমন কাঁপল। অজান্তেই হৃদস্পন্দন একটু যেন তীব্র হলো। কোথাও একটা অস্থিরতার সৃষ্টি হলো। সার্থক জোরাল শ্বাস ফেলে নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করল। হাতটা একটু ঘোরাতেই প্রত্যাশা মুখ কুঁচকে বলল,
উফ, ব্যথা করছে। সার্থকের দৃষ্টি আটকে গেল সেই কষ্টে বাঁকা মুখটায়। এই সেই মুখ, যেটা ভুলে যেতে চাইছিল এ কদিন। এই সেই চোখ, যেটা রাতে ঘুমের ভেতরেও ছায়া ফেলে। আজ সেই চোখ, সেই মুখ নিজেই এসে বসেছে সামনে। সার্থক নিজেকে সামলে নিল। হাত ছেড়ে সোজা হয়ে বসে গলা পরিষ্কার করে বলল, এক্স-রে করাতে হবে। কিছু ফ্র্যাকচার বা মাইক্রো ক্র্যাক হলে বুঝতে পারবো। আমি রেফার করছি। তারপর সঙ্গে সঙ্গেই ইন্টারকমে চাপ দিয়ে স্টাফ বয়কে ডাকল। আদেশের সুরে বলল, এই পেশেন্টকে এক্স-রেতে নিয়ে যাও, রিপোর্ট আসা পর্যন্ত ওনাদের হেল্প করো। আর হ্যাঁ, আমার কথা বলবে। রিপোর্ট তাড়াতাড়ি তৈরি করতে বলবে। ডট ডট ওয়েটিং চেয়ারে প্রত্যাশা বসে উসখুস করছে। যেখানে টেস্টের জন্য আগে থেকেই রিসিপশনে লাইনে দাঁড়ানো অনেকে। লাইন ফলো না করেই তাদেরটা আগে হলো। শুধু তাই নয়, এক্স-রে রুমেও একই কাণ্ড। পরে গিয়েও তার নাম আগে ডাকা হলো। প্রত্যাশা দেওয়ালে টানানো পোস্টার দেখে জিজ্ঞেস করেছিল বয়টিকে, এক্স-রের জন্য তো তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন এত টাকা ফিক্সড করা। তাহলে তাদের কাছ থেকে কম নিচ্ছে কেন? উত্তরে বলেছিল, প্রীতম স্যার কমিশন লিখে দিয়েছেন, তাই। এই নিয়ে প্রত্যাশার সে কি ভাবনা, ডক্টর প্রীতম হাসান সার্থকের কোনো স্বার্থ নেই তো? নাকি ব্যাটার দয়ার শরীর, সবাইকে এরকম দয়া দেখিয়ে বেড়ায়। এরই মধ্যে এক্স-রে রিপোর্ট প্রস্তুত হয়। ডাক পড়ে তাদের। রিপোর্টে বড় কোনো সমস্যা ধরা পড়েনি। কনুইয়ের কাছে রগে আঘাত লেগে রক্তও জমেছিল। সার্থক নিজে সিরিঞ্জ দিয়ে জমা রক্ত বের করে দেয়। সে সময় প্রত্যাশা মুখ কুঁচকে মায়ের হাত শক্ত করে ধরেছিল। পরবর্তীতে হাতে ব্যান্ডেজ করা হয়। সব শেষে প্রেসক্রিপশন সম্পূর্ণ করে সার্থক শান্ত কণ্ঠে বলল, এই ওষুধগুলো আপাতত চালিয়ে যান। চিন্তার কিছু নেই, তবে কয়েকদিন হাতটা যেন বেশি নাড়াচাড়া না হয়। 3 দিন পর ব্যান্ডেজ খুলতে আবার দেখাতে আসবেন। ওষুধ বদলাবো। ডট ডট সিএনজিতে আব্বু আম্মুর মাঝে বসে আছে প্রত্যাশা। বাড়ি ফিরছে তারা। প্রত্যাশা ক্লান্ত শরীরটা হেলিয়ে দিয়েছে মায়ের কাঁধে। অধরা একবার মেয়ের ক্লান্ত, শান্ত মুখটার দিকে তাকালো। আবার চোখ তুলে তাকালো দূরের আকাশে। পূর্ণিমার চাঁদ ঝলমল করছে, তার ম্লান আলো ধরণীতে ছড়িয়ে পড়েছে। হাইওয়ে ধরে সিএনজি চলছে দ্রুত। দুপাশে বিস্তীর্ণ মাঠ, তার মাঝে অন্ধকার আর নিস্তব্ধতা। আচমকা অধরার মনে পড়ে গেল সেই রাতটার কথা। সেই মধ্যরাতের এক স্মৃতি, যেদিন ওর জীবনে অন্ধকারের মাঝেও এক টুকরো আলো নেমেছিল। সেদিনও ছিল পূর্ণিমা। হাসপাতালের কৃত্রিম আলো ঝলমল করছিল। বাইরে ঝরছিল চাঁদের মায়াবী আলো। কিন্তু অধরার ভেতরটা তখন ভারী বিষণ্ণ। ঘুম আসছিল না কিছুতেই। চোখ বুজলেই মনে পড়ছিল সদ্য জন্ম নেওয়া ফুটফুটে কন্যা শিশুর মুখ। আগের রাতেই, ঠিক এই সময়ে, দ্বিতীয়বার বাচ্চা জন্ম দিতে গিয়ে, কন্যা শিশুর জন্ম দিয়েছিল অধরা। 10 মাসের যত্ন, বুকে জমে থাকা হাজার স্বপ্ন, সব শেষ হয়ে গিয়েছিল এক মুহূর্তেই। কি নিদারুণ যন্ত্রণা, একজন মাই জানে, কতটা নিঃস্ব করে দেয় এমন অভিজ্ঞতা। এমন সময় করিডোরে ভেসে এলো বাচ্চার কান্নার শব্দ। চেনা, চিরচেনা সেই কান্না যেন মাকে তাড়িয়ে নিয়ে যায়। অধরা দ্রুত বেরিয়ে এলো কেবিন থেকে। যতই এগোয়, ততই কান্নার তীব্রতা বাড়ে। এক নার্সের কোলে ছোট্ট এক নবজাতক, কাপড়ে মোড়ানো, মুখখানা লাল হয়ে আছে কাঁদতে কাঁদতে। নার্সের মুখে বিরক্তির ছাপ, জোরে জোরে বাচ্চাটিকে দোলাচ্ছে। পাশে আরেকজন নার্স ক্ষুব্ধ কণ্ঠে বলল, কোথা থেকে যে আসে এরা, যত সব ঝামেলা। নার্সের রাগে ভরা মুখ আর কথায় ভেসে উঠছিল সমাজের নির্মম বাস্তবতা। অধরা এগিয়ে এসে জানতে চাইল, কাঁদছে কেন? নার্স সোজাসুজি বলল, কার না কার পাপ, জন্ম দিয়ে ফেলে গেছে, ক্ষুধা লেগেছে, তাই কাঁদছে। এখন একে কে দুধ কিনে এনে খাওয়াবে, যত সব। অধরা ঠিকঠাক বুঝতে না পেরে ফের জিজ্ঞেস করতেই নার্সটা নাক মুখ সিটকে বলল, পেপারে পড়েন না, কখনো হোস্টেলের পাশের ডাস্টবিনে, কখনো হাসপাতালের করিডোরে বাচ্চাদের ফেলে যায়। এই মেয়েটাও তেমনই। সন্ধ্যাবেলায় এক গর্ভবতী এল। সরকারি হাসপাতাল তো, কে কতটা খোঁজ রাখে? জন্ম দিয়ে মা উধাও, পাপের ফল ফেলে গেল এখানে। বাচ্চাটির কান্নায় অধরার মন গলে যায়। এমন নিষ্পাপ মুখ, এমন ক্ষুধার্ত আর্তনাদ, মনটা টনটন করে উঠল। ব্লাউজ চুপচুপে হয়েছিল তখনও, বুকের দুধে ভিজে। নিয়তিই যেন ওকে তৈরি রেখেছিল। অধরা বাচ্চাটিকে কোলে তুলে নিল, বুকের সঙ্গে চেপে ধরল। এক সময় মুখটা ধরে ফিড করাতে শুরু করল। কান্না থেমে গেল সেকেন্ডেই। তৃষ্ণার্ত শিশুটি দুধ পান করতে লাগল। একসময় ধীরে ধীরে চোখ বুজে এলো বাচ্চাটির। অধরা বাচ্চাটির তুলতুলে হাত ধরতেই, বাচ্চাটি শক্ত করে ওর আঙুল আঁকড়ে ধরল। সাদা গায়ের রং, টকটকে লাল ঠোঁট, আর মিষ্টি সেই মুখখানা হৃদয়ে গেঁথে যাওয়ার মতো। শোনা যায়, নবজাতকের গায়ের রং বদলাতে থাকে সময়ের সাথে। শিশুটিও ধীরে ধীরে রং বদলাতে শুরু করে। ফর্সা রংটি গিয়ে গায়ে ধরা দেয় উজ্জ্বল শ্যামবর্ণের ছায়া। আন্ডারস্কোর 2 দিন পর, ঘড়ির কাঁটা সকাল 7টার ঘরে।
নীরব ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে ব্যস্ত। তন্মধ্যে দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে নিহারিকা হালকা কেশে বললেন, নীরব, বাবা। হ্যাঁ মা, ভেতরে আসো। মায়ের হাতে কফির মগ দেখে নীরব সাথে সাথে বলে উঠল, মা, তুমি কষ্ট করে কফি আনতে গেলে কেন? পরীকে দিয়ে পাঠিয়ে দিলেই হতো। নিহারিকা উত্তর দিলেন না। বেড টেবিলের উপর মগটা নামিয়ে বিছানার দিকে এগোলেন। কাঁথাটা হাতে তুলে ভাঁজ করতে করতে গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন, তার হাতের কি অবস্থা এখন? ব্যথা আছে নাকি কমেছে? নীরব মৃদু হাসল। কফির মগ হাতে নিতে নিতে বলল, কমেছে। ওষুধ খাচ্ছে। ব্যথা নেই এখন। যাক, আলহামদুলিল্লাহ। পরশু রাতে নীরব ফোন দেওয়ার পর প্রত্যাশা হসপিটাল থেকে বাসায় ফিরছি বলতেই নীরব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? প্রত্যাশা সবটা বলতেই নীরবকে না জানানোর জন্য অল্প স্বল্প রাগ করে। তারপর কিছু উপদেশ বাণী দিয়ে ফোন রাখে। ফোনে অবশ্য জিজ্ঞেস করেছিল, কোন হসপিটাল, কোন ডক্টর? প্রত্যাশা ঘুমোঘুম চোখে হামি দিয়ে বলেছিল, ডক্টর প্রীতম, মেডিসিন বিশেষজ্ঞ। সার্থকের নিক নামেই ও অভ্যস্ত থাকায় নীরব অতটা বুঝতে পারে না। আর একই নামে এই শহরে কত কত ডাক্তার। পরের দিন সকাল সকাল অফিস যাওয়ার আগেই প্রত্যাশাকে দেখতে যায় নীরব। বলে আসে, ব্যান্ডেজ খোলার দিন ও নিজে নিয়ে যাবে প্রত্যাশাকে। নীরব সোফায় বসে কফির মগে চুমুক দিচ্ছিল। নিহারিকা সামনে দাঁড়ালেন। নীরব বলল, কিছু বলবে মা? নিহারিকা ছেলের পাশে বসলেন। বললেন, হুম, বলতে তো চাই অনেক কিছুই। বললে তো তোদের কাছে আবার খারাপ মা হয়ে যাব রে বাবা। এমনিতেই একজনের কাছে ভালো মা হতে পারিনি। ওই তার ভুলগুলো মানিনি। এখনো কারো কোনো ভুলই তোমাকে মানতে হবে না, মা। তুমি নিঃসংকোচে বলো তো। আসলে আমি জানি প্রত্যাশা ছোট। তারপর দেখ, এতটাও ছোট নয়। ও যেভাবে চলাচল করে আমার মোটেই পছন্দ নয়। বেআই সাহেবকে সেদিন বলতে চেয়েছিলাম, তবে মেহমান হয়ে আসছেন বললে কেমন দেখাতো। তাই বলতে পারিনি। তুই উদাসীন না হয়ে প্রত্যাশার বাচ্চামোগুলোকে সাপোর্ট না করে ওকে বলিস। স্কুটি চালাতে বারণ করিস। একটু ম্যাচিউরিটি নিয়ে যেন চলাচল করে। কিরকম এখনো লাফিয়ে লাফিয়ে বেড়ায়। নীরব মায়ের কথায় হালকা করে হাসল। কফির মগটা একপাশে রেখে মায়ের চোখে চোখ রেখে বলল, মা, প্রত্যাশা একটু চঞ্চল এটা ঠিক। কিন্তু এই বয়সেই তো ওর চঞ্চলতা থাকার কথা। আর জানোই তো, যাকে শুরু থেকে যদি শুধু এই করো না ওটা করো না বলে আটকানো হয়, তাহলে সে নিজের মতো করে ভাবার সুযোগ পায় না। বরং উল্টো রিয়্যাক্ট করে বসে। ওর মধ্যে আমি রাব কিছু দেখি না, মা। সময়ের সাথে সাথে অনেক কিছুই ও নিজে থেকে শিখে নেবে, বুঝে যাবে। আমরা যদি পাশে থেকে ওকে একটু ধৈর্য ধরে গাইড করি, তবেই নাও আমাদের কথা মন থেকে গ্রহণ করবে। নিষেধের চেয়ে বোঝানোটা অনেক বেশি কার্যকর, তাই না মা? নিহারিকা কিছু না বলে মুখটা গোমরা করে রাখলেন। নীরব আলতো হেসে বলল, সময়ের সাথে সাথে একসময় ও ঠিক বুঝদার হবে। টেনশন নিও না মা। নিহারিকা অসন্তোষ প্রকাশ করে বললেন, যা ভালো বুঝিস কর। আমার মনে হলো তাই বললাম। এখন তুইও যদি ওভাবে গা ছাড়া ভাবে চলিস, তাহলে আর কিছু বলার নেই আমার। বুঝবি, যেদিন একটা অঘটন ঘটবে সেদিন মায়ের কথা হাড়ে হাড়ে টের পাবি। ওই একজন পাচ্ছে তো। মা, সামনের মাসে তোমাকে এক জায়গায় নিয়ে যাব। তোমাকে অবশ্য কথা দিতে হবে। যেখানেই নিই না কেন তুমি রিয়্যাক্ট করতে পারবে না। কোথায়, আগে বলবি তো? নীরব হেয়ালি করে বলল, সিক্রেট আন্ডারস্কোর। সন্ধ্যা পেরিয়েছে অনেকক্ষণ আগেই। নীরব ফোন করে প্রত্যাশাকে রেডি হতে বলেছে। কি একটা কাজে ব্যস্ত ছিল। তাই এখন সরাসরি অফিস থেকেই এখানে আসছে। নির্বের দেওয়া ড্রেসগুলোর মধ্যে থেকে একটা পরেছে প্রত্যাশা। দুধ সাদা রঙের ফিটিংস টপ। টপের গলার কাছে সুন্দর করে গাঁথা একটা স্টাইলিশ বোটাই, যেটা অভিজাত, কোমল আর আকর্ষণীয় করেছে প্রত্যাশার চেহারায়। টপ কোমর ছাড়িয়ে অল্প নিচে, কোমর থেকে পায়ের গোড়ালি অবধি সাদা কালোর মিশেলে হালকা ঢেউ তোলা স্কার্ট। আয়নায় প্রত্যাশা নিজেকে দেখে নেয়। মন্দ লাগছে না, বেশ সুন্দরী লাগছে। লোকটার পছন্দ আছে বলতে হবে। নীরব বাসার সামনে বাইক থামিয়ে ফোন দিতেই প্রত্যাশা এক প্রকার দৌড়ে বেরোতে থাকে। অধরা কিয়ে মেয়ের হাতে মেডিকেল ফাইল তুলে আস্তে ধীরে যেতে বললেন। অধরা দরজার এপাশে দাঁড়িয়ে থাকল। প্রত্যাশা চপল পায়ে এগিয়ে এল। পায়ের শব্দে নীরব তাকালো। রাতের কৃত্রিম সাদা আলোয় সাদা ড্রেসে প্রত্যাশাকে খুব সুন্দর লাগছে। মুখে ঝলমলে হাসি নিয়ে সামনে দাঁড়ালো প্রত্যাশা। কাঁধ ঝাঁকিয়ে বলল, রেডি। নীরব চোখের পলক নেড়ে বলল, হু। পরপর মৃদুস্বরে আরও বলল, সরি একটু লেট হয়ে গেল, বুঝি। ব্যাপার না। তারপর স্কার্টের দুই কোণা হাত দিয়ে ধরে ঠোঁট চওড়া করে হেসে ভাব নিয়ে প্রত্যাশা জিজ্ঞেস করল, দেখুন তো আপনার পছন্দে কেনা ড্রেস গায়ে আমাকে কেমন লাগছে? নীরব থাম্বস আপ করে দেখিয়ে বলল, অসাম। আপনার পছন্দ খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হু।
খুব খুব। নীরব স্মিত হেসে ইশারা করতেই প্রত্যাশা বাইকের পিছে উঠে বসল। এক হাতে কোলের উপর মেডিকেল ফাইল রাখল, অন্য হাতটা দিয়ে নির্বের পেট পেঁচিয়ে ধরতে ধরতে বলল, সেদিন বলেছিলেন এরপর থেকে তোমার ইচ্ছেও রিস্ক নিব। তাই আমি বলছি, আমি কোনো রিস্ক টিস্ক নিতে চাই না। তাই আগেভাগেই ধরে বসলাম। ডট ডট নামিদামি প্রাইভেট হাসপাতালের চকচকে লিফটে উঠে সোজা 6তলায় এলোরা। প্রত্যাশার হাতে ধরা মেডিকেল ফাইলে উপরে বড় বড় করে শুধু হাসপাতালের নাম, ভেতরে প্রেসক্রিপশন, রিপোর্ট আর মূল ফাইল। নীরব চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে ওয়েটিং চেয়ারগুলোর দিকে ইশারা করল। তুমি বসো, আমি দেখি কত নম্বর চলছে। প্রত্যাশা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বলে বসল। ডাক্তারের চেম্বারের পাশের ডেস্কের ছেলেটির দিকে এগিয়ে গেল নীরব। কত নম্বর চলছে এখন? ইয়ানুর প্রত্যাশা নামে একটা সিরিয়াল আছে, চেক করে দেখবেন? বলতে বলতে হঠাৎ চোখ পড়ল ডাক্তারের নেমপ্লেটের দিকে। মুহূর্তেই কপালে ভাঁজ পড়ল নির্বের। ঠোঁট শক্ত হয়ে গেল। ডেস্কের ছেলেটা বলল, ভেতরের পেশেন্ট বেরোলেই ডাকবো ম্যাডামকে। আপনি বসুন প্লিজ। চোখে ঠান্ডা গুণ নিয়ে প্রত্যাশার পাশে গিয়ে বসল নীরব। মুখ থমথমে। বলল, তুমি একে দেখিয়েছ? হ্যাঁ। আর ডাক্তার পাওনি? মানে? নীরব কিছু না বলে সোজা হয়ে বসল। গম্ভীর মুখে বসে রইল। কিন্তু ওর ভেতরটা যেন অর্তে লাগলো রাগে। চেম্বারে ডাক পড়ল। ভেতরে ঢুকতেই সার্থকের সাথে চোখে চোখ। একজনের চোখে গুণ, অন্যজনের চোখ ঠান্ডা। সার্থক একটুও অবাক হল না। মেরুদণ্ড সোজা করে বসল। ঠোঁটে খেলে গেল এক ঠান্ডা হাসি। ওহ বাহ, আজ স্বয়ং এসপি সাহেব যে। দেশের নিরাপত্তার পরে এখন বউয়ের সিকিউরিটিও নিজে নিজে দেখতে আসছেন নাকি এসপি সাহেব? নীরব দাঁত কটমট করে বলল, হ্যাঁ, নিজের জায়গায় অন্য কারো হস্তক্ষেপ পছন্দ করি না, তাই। সার্থক বসতে অফার করল। তারপর আরো বলল, হস্তক্ষেপ? আরে ভাই, চিকিৎসা তো করছি, অন্যায় তো আর করছি না। নীরব ঠোঁট দুটো শক্ত করে বলল, শুধু অন্যায় নয়, অনধিকার চর্চার বিরুদ্ধেও আমি একই রকম স্পষ্ট। এর মধ্যে সার্থক ইন্টারকমে কফি অর্ডার দেয়। জবাবে বলল, এটা আমার দায়িত্ব। ওয়েল, তবে সেটার পেছনে স্বার্থ থাকলে ব্যাড। সার্থক প্রত্যাশাকে জিজ্ঞেস করে, কোনো সমস্যা আছে কিনা? প্রত্যাশা বেচারি একটু অবাকই, এরা দুজন আগে থেকেই পরিচিত নাকি? তবে কথাবার্তা এমন দা কুমড়া কেন? প্রত্যাশার হাতটা নিজের এক হাতে ধরে ব্যান্ডেজ খুলতে লাগলো সার্থক। নির্বের দম বন্ধ হয়ে আসছিল যেন। ঠোঁট আটসাট করে রেখেছে, দাঁত কিঞ্চিত কটমট করছে। চোখের সামনে এহেন দৃশ্য সহ্য হচ্ছিল না কিছুতেই। হঠাৎ ইচ্ছে হলো প্রত্যাশার হাতটা টেনে সরিয়ে নিতে। কিন্তু নিজেকে শক্ত করে ধরে রাখল নীরব। সার্থক পরপর নতুন করে প্রেসক্রিপশন লিখল। এতক্ষণে কফি এসে যায়। সার্থক কফি নিতে বলল। নীরব কোনো কথা না বলে সোজা উঠে দাঁড়ালো। তারপর আচমকা এক হাতে প্রত্যাশার হাত নিজের মুঠোয় নিয়ে আরেক হাতে ফাইল তুলে নিল। বলল, নো থ্যাঙ্কস। সার্থক বেল চাপতেই বয় ছুটে এল। সার্থক ভিজিট রাখতে বারণ করল। নীরব প্রত্যাশার হাতে ফাইল দিয়ে ত্রস্ত টাকা বের করে ছেলেটির দিকে বাড়িয়ে সার্থকের উদ্দেশ্য বলল, সাহায্য করার হলে রাস্তায় মানুষের অভাব হবে না, সেখানে গিয়ে সাহায্য করো। নির্বের বউয়ের জন্য নীরবই এনাফ। ক্লিয়ার? ভিজিট ধরিয়ে দ্রুত বেরিয়ে এল। নিচ থেকে ওষুধ কিনে বাইকের কাছে যেতে যেতে রাগের মাথায় প্রত্যাশাকে কয়েকটা কথা শুনিয়ে ফেলে নীরব। বলল, শহরে বুঝি ডক্টরের অভাব পড়েছিল? এখানেই আসতে হলো। এই হসপিটালেই তো কত অভিজ্ঞ ডাক্তার ছিল। সব রেখে প্রত্যাশা নির্বোধের মতন বলল, কি সমস্যা? ডক্টরটা তো ভালোই, কত আন্তরিক, আর দেখতে শুনতেও তো ভালোই। আমি বুঝলাম না আন্ডারস্কোর। নির্বের রাগী চোখ দুটো দেখে মুখের কথা থেমে যায় প্রত্যাশার। নির্বের রাগের গুণে কেরোসিন তেল ঢেলে দেয়। প্রত্যাশার কথাগুলো দাঁতে দাঁত চেপে বলল নীরব, সে দেখতে শুনতে ভালো, তাকে দেখতেই আসছিলে বুঝি? এ মা, আপনি আমার কথাটা এভাবে মিন করছেন কেন? আর উনি কিসের শত্রু আপনার? বুঝছি না তো। চিনেন ওনাকে? রাগে মাথা ফেটে যাচ্ছে নির্বের। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বাইকে বসে রাগ ঝাড়তে লাগলো। এত বড় মেয়ে হয়ে কিভাবে পড়ো শুনি? আর সেদিন ডক্টরের নাম জিজ্ঞেস করলাম, পুরো নামটাও বলতে পারলে না। আগে জানলে। উফ, ডক্টর দেখাতে আসলে একবারও আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না। প্রত্যাশার এবার কান্না পাচ্ছে। উনি শুধু শুধু বকছে। আম্মুই তো প্রথমে বলতে দেয়নি। ওর কি দোষ? স্পিডে বাইক চালায় নীরব, আর একটিও কথা বলে না। ডট ডট সার্থক ঘোষণা দিয়ে দেয়, বাকি পেশেন্টদের চলে যেতে বলো। আজ আর একটাও পেশেন্ট দেখব না। তারপর চেয়ারে গা এলিয়ে ফোন করল। ওপাশ থেকে রিসিভ করে বলল, হ্যাঁ ব্রো, বলো। তারা চিহ্ন 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 আন্ডারস্কোর। প্রীতি নীরবে শুনল। সার্থক ফের বলল,
যা করার তুই করবি। আমি কি করে? অসির চেয়ে মসি বড়। কথাটা জানিস না? মস্তিষ্ককে কাজে লাগা। প্রত্যাশা মুখটা ভার করে বাসায় ঢোকে। নীরব পাশাপাশি। এতক্ষণের রাগটা প্রত্যাশার ম্লান মুখ দেখে নিমিষেই নিয়ে আসল। নীরব গিল্টি ফিল করল। শুধু শুধু রাগের মাথায় প্রত্যাশাকে ওভাবে বলা ঠিক হয়নি। নীরবকে বসতে বলে অধরা নাস্তা আনতে যায়। প্রত্যাশা ধীর পায়ে নিজের রুমে ঢোকে। হঠাৎ করেই হাতে টান পড়ল। পিছু ঘুরে দেখল। নীরব সরু চোখে চেয়ে হাত ধরে। প্রত্যাশা কিছু বলার আগেই নীরব 2 পা এগিয়ে এল। তারপর অপরাধীর সুরে বলল, সরি, আমি খুব সরি। তখন তোমার সাথে রূঢ় আচরণ করা উচিত হয়নি। আসলে তখন কি হয়েছিল আমি নিজেও জানি না। প্রত্যাশার মুখের মেঘ কাটতে থাকল। নীরব এক অবাক কাণ্ড করল। ধরে রাখা প্রত্যাশার হাতটা তুলে হাতের উল্টো পাশে ঠোঁট ছোঁয়ায়। পরপর মুখ উঁচু করে বলল, সরি বলছি তো, প্লিজ আর মুখ ভার করে রেখো না। এভাবে বিদায় নিলে অশান্তি লাগবে, প্লিজ, স্মাইল। এভাবে বলায় প্রত্যাশার এবার সত্যিই হাসি পেল। এক চিলতে হাসি ওর ঠোঁটে ফুটে উঠল। নীরব মৃদু হেসে বলল, এবার ঠিক আছে। তারপর ঠিকমতো ওষুধ খেও। আরও কয়েকটা উপদেশ দিয়ে নীরব বলল, টেক কেয়ার, বাই। প্রত্যাশা জবাবে মিষ্টি হেসে বলল, বাই। নীরব আচমকা আরেকটু এগিয়ে এল। একদম কাছাকাছি। তারপর স্লো ভয়েজে বলল, এবার আমাকে ফলো করে মিষ্টি একটা বিদায় দাও। প্রত্যাশার ভ্রু কুঁচকে যায়। ভ্রু বাঁকিয়ে ইশারায় বোঝায়। মানে? নীরব 2 আঙুলে আলতো করে প্রত্যাশার গালে মৃদু চাপ দেয়। বলল, ওয়েট। তারপর আরেকটু ঝুঁকে ডান চোখটা টিপল। পরপর টুপ করে প্রত্যাশার ডান গালে চুমু খেল। প্রত্যাশার চোখ কপালে উঠল। ঠোঁটের কোণে হাসির ছটা রেখেই নীরব ভাব নিয়ে বলল, নাও, ইউর টার্ন।